Good evening, everyone. আমি শেখ ফারুবি মান্নান বলছিলাম। ওয়েলকাম টু আওয়ার টুডেজ সেশন। আজকের এই সেশনটা আপনারা যারা 110 আইএলটিএস ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন বা ব্যাচটার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন, তাদের সাথে আমরা প্র্যাকটিস সেশনে বসেছি। আমরা মূল কোর্স শুরুর আগে কিছু প্র্যাকটিস সেশন করি, যে প্র্যাকটিস সেশনগুলোতে আমরা আসলে বুঝে নিই যে অনলাইনে আইএলটিএস পড়ার যে ক্লাসগুলো হবে সেগুলো কেমন ভাবে হবে আসলে। তো যেটা বলছিলাম, আমার নাম শেখ ফারাবি মান্নান। আপনারা যারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন তাদেরকে একটু আমি আনমিউট করতে বলবো। আপনাদের আনমিউটের অপশনটা এখনই যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? গুড ইভিনিং, আসসালামু Good আলাইকুম। evening. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আসসালাম মতো শোনা যাচ্ছে তো, রাইট? ঠিক মতো। জি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঈদের এই সময় আপনারা আজকের আমাদের সাথে জয়েন করলেন। আইএলটিএস এর প্রতি আপনাদের যে প্যাশনটা, যে আগ্রহ, যে ডেডিকেশন, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আপনাদের আনমিউটেড অপশনটার ক্লাসের মধ্যে টাইম টু টাইম অফ এবং অন করব, কারণ আপনারা বুঝতে পারছেন অনেকেই ভুল করে যদি অন হয়ে যায় দেখা যাবে যে ঘরের কথা পরে জেনে যাচ্ছে আসলে। তো টাইম টু টাইম আমরা এটাকে অন করবো, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট টুল হবে কমিউনিকেশনের জন্য। আরো কিছু টুল আছে, তার মধ্যে একটা হচ্ছে চ্যাট অপশন, CHAT, চ্যাট। তো চ্যাট অপশনটাও এখন আমি অন করতে। হ্যালো এভরিওয়ান, একটু আমাদের টেকনিক্যাল প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম মানে হচ্ছে ইলেকট্রিসিটি হুট করে চলে গেল আর কি। তো ব্যাকআপ ইলেকট্রিসিটি অন করতে করতে এই কয়েকটা সেকেন্ড সময় লাগলো। ওকে, সো আমরা আবার আগের কথায় ফেরত আসি। তো আমরা কিছু টুল নিয়ে প্র্যাকটিস করব আজকের এই সেশনটাতে। আমরা আজকের সেশনে আরো একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা একটু রিডিং এর প্র্যাকটিস করব। ঈদের কথাটা আমরা মাথায় রেখেছি, তো আমরা খুব বেশি প্র্যাকটিস আজকে করব না, অল্প একটু করব। বাট আমরা একটু দেখার চেষ্টা করব যে অনলাইনের সেশনে আমরা রিডিং সেশনটা বা রিডিং প্র্যাকটিসটা করতে পারছি কিনা। তো আমরা আজকের এই সেশনে আইএলটিএস এর মূল যে বিষয়গুলো আর কি, আমাদের কোর্সের সব ডিটেল খুব বেশি আজকে আলোচনা করব না। আজকে আপনারা জাস্ট রিল্যাক্স থাকুন, জাস্ট রিল্যাক্স অ্যান্ড জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের এই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন কিনা। আপনাদের অবশ্যই কোর্স নিয়ে, আইএলটিএস নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে। তো প্রশ্নগুলোর সবগুলোর জবাবই আমরা আসলে আলোচনা করব বা জবাব দেবো আমরা আসলে 17 তারিখে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে সেটাতে, আগামী 17 তারিখে। আর আজকের পরে আগামী 15 তারিখে আপনাদের আরেকটা প্র্যাকটিস সেশন আছে, সেটার লিংক আপনারা পেয়ে যাবেন। তো এর মধ্যে আমরা হচ্ছে প্রিপেয়ার্ড হবো যে অনলাইনে আসলে আমাদের ক্লাস করা যাচ্ছে কিনা। সো আমরা একটু আগে একটা টুল দেখছিলাম, সেটা হচ্ছে আনমিউট করার অপশন, যেখানে আমরা কথা বলবো আর কি, টাইম টু টাইম আমাদের ক্লাসে কথা কথা বলতে হবে। দ্বিতীয় টুলটা হচ্ছে চ্যাট অপশন, যেখানে আমরা ইনফরমেশন শেয়ার করব। যেমন আম, এই মুহূর্তে আমরা চ্যাট অপশনটা অন করব কিছু সময়ের জন্য, যখন আমরা হচ্ছে আমাদের সবার নাম এবং কে কোত্থেকে জয়েন করেছি সেটা আসলে আমরা জানিয়ে দেবো। যেমন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। হুম দেখুন, সিএইচএটি চ্যাট অপশনে আমি এইমাত্র আমার নাম এবং লোকেশনটা অন করলাম। চ্যাট অপশনটা আমরা হচ্ছে টাইম, মানে নির্দিষ্ট টাইমের ভিতরে ইউজ করবো। যেমন 30 সেকেন্ডস এর মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে আমরা সবাই যারা ফোনে আছি এবং ল্যাপটপে আছি, আমরা আমাদের নাম এবং লোকেশনটা
চ্যাট অপশনে বা চ্যাট বক্স দিয়ে জানাতে পারছি কিনা। আপনাদের চ্যাট বক্সটা 30 সেকেন্ডের জন্য অন হতে যাচ্ছে এখন। সবাই একটু দ্রুত আপনাদের নাম এবং আপনাদের লোকেশনটা চ্যাট বক্সে লিখে ফেলার চেষ্টা করুন। নেম অ্যান্ড লোকেশন, দেখে আমরা এটা করতে পারছি কিনা। এই তো ইব্রাহিম খলিল সবার আগে অ্যান্সার দিয়েছেন, তিনি মিরপুর 1 থেকে জয়েন করেছেন। এনামুল হক হচ্ছে ঝিনাইদহ থেকে জয়েন করেছেন। আরিফ, আপনি হচ্ছেন ইব্রাহিম খলিলের এলাকার লোকজন, মিরপুর 1। নারায়ণগঞ্জ থেকে আব্দুর রাজ্জাক স্যার কুমিল্লা থেকে জয়েন করেছেন। সিলেট বনশ্রী থেকে, খুলনা থেকে হাসিব, মানিকগঞ্জের থেকে স্বপ্না জয়েন করেছেন। হুমায়রা সিলেট থেকে, সিলেট, কুমিল্লা, ঢাকা, মানিকগঞ্জ, চিটাগাং, সিলেট। আরবি সময়ে আমরা যারা যারা আছি 25-24 জন আপনারা আছেন আমি ছাড়া। সবাই একটু নাম আর অ্যাড্রেস গুলো আর একটু দ্রুত লিখে ফেলুন। আপনার ওরিড হবেন না, আমাদের আইএলটিএস এর ডিটেল সম্পর্কে আমরা হচ্ছে আলোচনা করব সামনের সেশন গুলোতে। আজকে আমি কিছুটা আলোচনা করে রাখবো। আমাদের 30 সেকেন্ড টাইম শেষ হয়ে যাচ্ছে এখন, এবং তার সাথে সাথে আমরা চ্যাট বক্সটা অফ করলাম। সো আমরা আরেকটা টুল দেখে ফেললাম, রাইট, যে এই টুলটা ইউজ করা যাচ্ছে। যারা একটু পরে জয়েন করেছেন তাদেরকে আবার আমি নিজের পরিচয়টা দিচ্ছি। আমি শেখ ফারুক মান্নান, আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার ছিলাম। পরবর্তীতে তার আগে আমি আইএলটিএস এর ট্রেনার 2008 সাল থেকে, 2008 থেকে 16 পর্যন্ত সাইফুডসে ছিলাম, তারপর মেন্টরসে, এবং পরবর্তীতে স্কুল অফ ইংলিশের আমি একাডেমিক হেড হিসেবে থাকি। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করি, অ্যান্ড ফাইনালি আমি কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের A2 to B2 লেভেলের এক্সামিনার হিসেবে জয়েন করি। আইএলটিএস আমি পড়াচ্ছি 2008 সাল থেকে। আর সেই অ্যাঙ্গেলেই বা সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি আসলে আম, এই প্রজেক্টটা শুরু করেছি। আমি অনলাইনে আইএলটিএস পড়াচ্ছি 2017 সাল থেকে। বাট আমাদের এই ইংলিশ হান্টার যে প্রজেক্টটা আর কি, এই প্রজেক্টটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আইএলটিএসটাকে সবার কাছে অ্যাক্সেসিবল করা। কারণ এটাকে খুব এক্সপেন্সিভ একটা কমোডিটি আসলে তৈরি করা হয়ে গেছে। সো আমরা আসলে এই এই ধারণাটা আসলে এই এই প্রেক্ষাপটটা আসলে চেঞ্জ করতে চাচ্ছিলাম। সো সবাই যেন আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারে। এটা শুধুমাত্র বিদেশে যাওয়ার টুল নয়, আমি বিশ্বাস করি যে আইএলটিএস এর প্রিপারেশন নিলে আসলে যে কোনো মানুষ তার 4টা স্কিলে যদি একটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারে, সে সে সার্টেনলি কিন্তু একজন রিসোর্সে পরিণত হচ্ছে। সো সেই অ্যাঙ্গেল থেকে আমরা আসলে ইংলিশ হান্টারের এই প্রজেক্টটা শুরু করি গত বছর থেকে। তার 10 নম্বর ব্যাচে আপনারা ভর্তি হতে যাচ্ছেন। আমাদের প্রিভিয়াস রেজাল্টস বেশ ভালো আসতেছে, এখনো আসতেছে রেজাল্টস গুলো। সো হোপফুলি আপনাদের এই ব্যাচ থেকেও আমরা কিছু দারুণ রেজাল্ট পাবো। আমরা এই কোর্সের ওরিয়েন্টেশনের আগ পর্যন্ত সেশন গুলোতে আমি আপনাদের সাথে কিছু টেকনিক্স গুলো বা প্র্যাকটিস গুলোকে শেয়ার করব, যেন আপনারা বুঝতে পারেন যে যারা আপনার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা যারা প্র্যাকটিস করছে, তারা কেন শুধুমাত্র অনলাইনেই, শুধুমাত্র আমাদের এই কোর্সে প্র্যাকটিস করেই এই দারুণ স্কোরগুলো আসলে করে ফেলতে পারছে, কিভাবে আসলে এটা পসিবল হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা জয়েন করে এই সেশনগুলোতে অ্যাটেন্ড করে আপনারাও কিন্তু স্কোরগুলো তুলে ফেলতে পারবেন। একটা জিনিসই আমি আপনাদের কাছে চাইবো, সেটা হচ্ছে সময়। সময় ডেডিকেটেডলি আপনারা সময় দিবেন এটার পেছনে, যে যতটুকু পারেন সুন্দর করে সময় দেবেন। হাফ হার্টেড এফোর্ট আমরা কিন্তু নেব না। ধরুন, হাফ হার্টেড এফোর্ট মানে হচ্ছে অর্ধেক চেষ্টা করা, তাই না? পুরোপুরি চেষ্টা না করা। অর্ধেক আপনি যদি 10 ঘন্টা চেষ্টা করেন, তার তুলনায় পুরোপুরি চেষ্টা যদি আপনি 2 ঘন্টায় করেন, সেটা আসলে আপনার বেশি কাজে লাগবে। এই জিনিসগুলো নিয়ে আমরা দেখব। তো এখন আমি দেখতে পাচ্ছি কয়েকজনের হচ্ছে মাইক অন হয়নি। তাদের জন্য আমি একটু একটা জিনিস সিগন্যাল দিয়ে নিব এখানে, রাইট? আপনারা যারা আছেন, বাকি যারা আছেন আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সমস্যা নেই। যাদের মাইক অন হয়নি তাদের জন্য আমি একটা সিগন্যাল দিয়ে রাখলাম যে তাদের হচ্ছে এই মাইক্রোফোনটা সিলেক্ট করে নিতে হবে। আমরা এই কোর্সের জন্য আসলে জয়েন করতে যাচ্ছি। আমার রেগুলার আইএলটিএস কোর্স যেটা, সেটা হচ্ছে 10,500 টাকা। তো সেটাকে আমরা আমাদের এই প্রজেক্টের আন্ডারে, ইংলিশ হান্টার প্রজেক্টের আন্ডারে এই মুহূর্তে এই এই অ্যামাউন্টে আসলে 1971 অ্যামাউন্টে আসলে দিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। আমি আপনাদের বলেছিলাম যে আমরা আসলে আজকে খুব বেশি আলোচনা করব না মূল কোর্স নিয়ে, তারপর কিছুটা আলোচনা তো করতে হবে। বাট তার আগে আরেকটা জিনিস আমরা একটু আলোচনা করে ফেলি। আমি একটু আপনাদেরকে আনমিউট করতে দিই আরেকবার।
কে কে আপনারা ফোন থেকে জয়েন করেছেন, মোবাইল ফোন থেকে, কোনো সমস্যা নেই, স্মার্টফোন থেকে জয়েন করেছেন? কে কে একটু আনমিউট করে বলুন তো দেখি, স্মার্টফোনের থেকে কারা আমি কারা জয়েন মেহেদি করেছেন, কত বলছিলাম পার্সেন্ট আসলে দেখি। এনামুল হক। জি মেহেদি জয়েন করেছেন, আসসালামু এনামুল, আলাইকুম। সাইদ, আনমিউট করলেই হবে। ঠিক আছে, হাফ মনে হয়, রাইট? 20 নেত্রকোনা থেকে বেলায়েত রব্বানী। নেত্রকোনা থেকে বেলায়েত স্যার জয়েন করেছেন আমাদের সাথে অনেক দূর থেকে। সবচেয়ে দূর থেকে কি চিটাগাং, রাইট? চিটাগাং এর কারা কারা আছেন? চিটাগাং এর একদম কত দূর থেকে, ঢাকা থেকে কত দূরে কে জয়েন করেছেন দেখছি। এনিওয়ে, আমরা ফোনে জয়েন করেছে অনেকে, আমি আসলে কোনো প্রবলেমই দেখছি না এটাতে। আপনারা যারা ফোনে জয়েন করেছেন, আপনাদের একটা ধারণা থাকতে পারে যে ফোনে জয়েন করে আমি আসলে ক্লাসটা ঠিক মতো করতে পারবো কিনা। একটা কাজ করে ফেলুন, ফোনে জয়েন করার পরেও ফোনটাকে আপনার এই মুডটাকে বলা হচ্ছে পোর্ট্রেট মোড, আপনারা জানেন বোধহয়। আমি বলবো ফোনটাকে আপনারা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে ধরুন, যারা যারা আছেন ল্যান্ডস্কেপ মোডে ধরুন, দেখবেন যে ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে, রাইট? যারা যারা ফোনে আছেন ল্যান্ডস্কেপ মোডে একটু ঘুরিয়ে ধরুন, দেখুন ফোনটার সাথে সাথে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। না, ফুল স্ক্রিন হওয়ার পরে আরেকটা কাজ করে ফেলুন, সেটা হচ্ছে ওই যে দুই আঙ্গুল দিয়ে ছবি আমরা যেভাবে জুম করি না ফোনে, টাচ স্ক্রিনে, ওভাবে একটু জুম করার চেষ্টা করুন, যে কোনো একটা জায়গা, লেটস সে এই জায়গাটা জুম করার চেষ্টা করুন। দেখুন জুম করা যাচ্ছে, তাই না? একটু আমাকে কনফার্ম করুন তো দেখি আবার, যারা ফোনে জয়েন করলেন, আপনারা কি ফুল স্ক্রিনে এসেছেন এবং জুম করতে পারছেন কিনা সবাই? বেলাত ভাই, এভরিওয়ান, করা যাচ্ছে? জি আচ্ছা, তো ফুল স্ক্রিন যখন আছে তখন স্ক্রিন টাচ করলে নিচে দেখবেন যে অপশনস গুলো, মানে মেনুটা ওঠে, একটু রেখে দেন, দেখবেন ওটা আবার চলে যাবে, আপনারা ফুল স্ক্রিন দেখতে পাবেন। সো কমফোর্টেবল সবাই, রাইট? ফোনে যারা আছেন কমফোর্টেবল লাগছে না? এবার সামনে একটু সুন্দর করে রাখুন আপনারা, ঠিক আছে? ফোনটা সামনে একটু সুন্দর করে রাখুন একটা জায়গায় রেখে, যদি পসিবল হয় হাতের কাছে যদি কাগজ কলম থাকে, একটু কাগজ কলম নিয়ে বসুন, পড়ার স্টাইলে আর কি, ঠিক আছে? আমরা হয়তো আর হাফ এন আওয়ারের মতো প্র্যাকটিস করব, বাট আমরা একটু পড়ার মতো করে বসি। আপনাদের যখন কোর্সের ক্লাসগুলো শুরু হবে, কোর্সের ক্লাসগুলো আপনাদের 1.5 ঘন্টা করে হবে, 1 ঘন্টা 30 মিনিটের। এবং এই সময়ে মনে রাখবেন একটা জিনিস, একদম প্রথম দিন থেকে বলছি এবং আমি বারবার করে বলবো, এটা কিন্তু আপনাদের ভিডিও কোর্সের কোনো ক্লাস নয়, দিস ইজ নট আ রেকর্ডেড ভিডিও ক্লাস। তার মানে আপনারা অন্য কোনো কাজ করার ফাঁকে আইএলটিএস এর বা আমার ক্লাসটা করতে পারবেন না। এর মানেটা কি আসলে? এর মানেটা হচ্ছে যে যখন আপনাদের, ধরুন আপনাদের তো ঝিনাইদহ থেকে এখানে আসতে হলো না, চিটাগাং থেকে ঢাকায় কিন্তু আসতে হচ্ছে না, রাইট? তো জার্নিটা বেঁচে যাচ্ছে আপনাদের। আর বাসায় যখন আপনারা রাত 10টায় আপনাদের ক্লাস শুরু হবে বা শুরু হওয়ার টাইমটা হবে, তো 10টার আগে সব কাজ গুছায় ফেলতে হবে। হুম 10টা থেকে 11:30 পর্যন্ত ফুল ডেডিকেশন এখানে থাকতে হবে। খাবার খেতে খেতে আরেকটা কাজ করতে করতে, ঠিক আছে, আইএলটিএস এর ক্লাস করা যাবে না। সো এখানে যখন আপনাদের ক্লাস চলবে, ডিউরিং দ্য ক্লাস আমি যে কাউকে যদি মার্ক করি এবং বলি যে আপনি কথা বলুন এখন, বা আমি স্ক্রিনে একটা জিনিস দেখাচ্ছি, আপনি এটা এখন পড়ুন, রাইট? ধরুন আমি বললাম হচ্ছে আরিফ হাসান খানকে, এবং আমি তাকে হচ্ছে আস্ক টু আনমিউট, উনি একটা নোটিফিকেশন পাবেন, সাথে সাথে ওনাকে কিন্তু আনমিউট করতে হবে, এটা প্রুফ করার জন্য যে উনি ক্লাসে আসলে আছেন। আরিফ হাসান ক্লাসকে আমাদের হাসান খানকে আমাদের সাথে ক্লাসে আছেন আছেন আরিফ, শুনতে Yes, পাচ্ছেন আমার কথা স্যার? yes, I can hear you. আচ্ছা, আরিফ কোত্থেকে জয়েন করেছেন? I'm from Mirpur Egg. You are from Mirpur Ek. You're probably not from Mirpur Ek. You're living at Mirpur Ek 1, right? But is Dhaka your home district? ঢাকা কি আপনার হোম ডিস্ট্রিক্ট? Home district is না Netrokona. নেত্রকোনা, রাইট? বেলাত ভাইয়ের এলাকায় আসলে। সো আই এম ফ্রম নেত্রকোনা, বাট আই এম লিভিং এট মিরপুর এক, মিরপুর 1 ইন ঢাকা, রাইট আরিফ? এম আই রাইট? ঠিক আছে? Yes, you are. আচ্ছা ঠিক আছে, ওকে। আরিফের কাছে আবার আমরা ব্যাক করবো, কিন্তু আরিফ আমাদেরকে প্রুফ করে দিল যে ওর মনোযোগ কিন্তু ঠিক জায়গা মতো আছে, ও ক্লাসে আছে। গুড জব ম্যান। একটু পর আপনাদেরকে আবার নক দেবো। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন আপনারা ক্লাসে জয়েন করবেন মনে রাখবেন আপনাদেরকে ভিডিওটা দেয়া হবে পরে, রেকর্ডেড ভিডিও, বাট ভিডিও ক্লাসে আপনারা অনেক অ্যাক্টিভিটি থাকবে, ক্লাসে অনেক এনগেজমেন্ট থাকবে এবং মজা থাকবে আসলে।
সো দেখবেন যে পরের ভিডিও দেখে ওই ওই ধরুন কোনো কারণে যদি আপনাদের ক্লাস মিস হয়, পরে যখন একই ক্লাসের ভিডিও আপনারা দেখবেন, দেখবেন যে ওই এক্সাইটমেন্টটা কাজ করছে না। তো এর মেইন রিজনই হচ্ছে দিস ইজ অ্যাজ রিয়েলিস্টিক অ্যাজ রিয়েল ক্লাস অ্যাকচুয়ালি। প্র্যাকটিক্যাল ক্লাস, অফলাইন ক্লাসে যতটা রিয়েলিস্টিক করা যায় আমরা সেটা এখানে করব। অনেকগুলো টুল আছে, দারুণ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে এখন, সেই টুলগুলো আমি ইউজ করব আপনাদের সাথে প্র্যাকটিসের জন্য। আমরা আজকের এই সেশনে দেখব যে আমরা কিছুটা রিডিং করতে পারছি কিনা। তো আমরা দেখব। তো তার আগে আমরা কোর্সের নাম এবং আমরা বেসিক কিছু রেডি করে ফেললাম। আরেকটা লাস্ট একটা জিনিস, এবার আমরা একটু টুলের আরেকটা এক্সারসাইজ করব। সেই টুলটার নাম হচ্ছে অ্যানোটেট টুল। আমি আপনাদেরকে একটু লিখে দিই, অ্যানোটেট। দেখুন নামটা হচ্ছে এরকম, ANN, অ্যানোটেট। অ্যানোটেট টুলটা কি কাজে লাগে আসলে? অ্যানোটেট টুলটা কাজে লাগে হচ্ছে যে যখন আমি আপনাদেরকে পড়াবো, ধরুন আমি এখান থেকে পড়ানোর সময় আপনাদেরকে বললাম যে এখান থেকে একটা শব্দকে খুঁজে বের করুন। ওকে, সো আমি এখানে আপনাদেরকে ধরুন স্ক্রিনটা আরেকটু বড় করে দিলাম। বড় করে দিয়ে আমি আপনাদেরকে বললাম যে আপনারা একটা শব্দকে খুঁজে বের করেন। শব্দটা মানে ফাইনাল এক্সামে তো আপনাদেরকে খুঁজতে হবে। শব্দটা হচ্ছে কনসিডার। কনসিডার শব্দটাকে খুঁজে বের করুন। নাও, আপনারা খুঁজে বের করে আমাকে কিভাবে দেখাবেন কোথায় আছে? এখানে ইউজ করতে হবে হচ্ছে অ্যানোটেট নামে টুলটা। অ্যানোটেট নামে একটা টুল আছে, যে টুল দিয়ে আপনি যে যেখান থেকে বসে আছেন ফোনে এবং ল্যাপটপে, আপনারা স্ক্রিনে মার্ক করতে পারবেন এভাবে। ঠিক আছে, মার্ক করতে পারবেন বা বিভিন্নভাবে দাগ দিতে পারবেন। এটাই হচ্ছে অ্যানোটেটের কেরামতি। সো এখন আমি অ্যানোটেট অন করতে যাচ্ছি। দেখুন তো আপনারা কে কে ফোনে এবং ল্যাপটপ থেকে অ্যানোটেট টুলটা খুঁজে বের করে কনসিডার শব্দটাকে মার্ক করতে পারছেন? আগে একটু খুঁজে দেখেন প্যাসেজের বা স্ক্রিনের কোথায় কনসিডার শব্দটা আছে। এইবার আমি আপনাদের অ্যানোটেট অন করে দিলাম। দেখুন অ্যানোটেট নামে একটা টুল আপনারা পাওয়ার কথা। যারা যারা পাচ্ছেন একটু স্ক্রিনে কনসিডার শব্দটার উপরে মার্ক করতে পারছেন কিনা দেখুন তো অ্যানোটেট টুলটা দিয়ে। এই তো সবার আগে হাসিফ পেয়ে গেছে, বাকিরাও পেয়ে যাবেন তাহলে। দেখুন তো, এই তো এবার কিন্তু সবাই পেয়ে যাচ্ছে এবং সবাই পেয়ে গেছে। এই যে ডান দিকে যারা যারা পাচ্ছেন না, আপনারা ওরিড হয় না, অনেকের হচ্ছে সেটিং থেকে অফ করা থাকে। সো আপনারা যারা অ্যানোটেট টুলটা একেবারেই পেলেন না, কালকে আপনারা ক্লাসটা শেষ হওয়ার পরে একটু টুল সেটিং এ গিয়ে অ্যানোটেট অন করে নিতে হবে। যদি একেবারেই না পারেন, ক্লাস শুরুর আগে আমি আমার অ্যাডমিনদেরকে দিয়ে আপনারা যাদের যাদের প্রবলেম হবে আর কি তাদেরকে আমি বের করে দেওয়ার চেষ্টা করব। সো বাকিরা যারা অ্যানোটেট খুঁজে পেয়েছেন আপনারা মার্ক করছেন। এবার আপনারা একটা কাজ করেন তো দেখি, ইচ্ছা মতো অ্যানোটেট দিয়ে স্ক্রিনে মার্ক করুন যত ইচ্ছা। দেখুন কেমন কেমন লাগতেছে। ইচ্ছা মতো দাগাদাগি করুন, দেখুন স্ক্রিনটা কে কত তাড়াতাড়ি একদম ভরে দিতে পারছেন। মনে করেন এটা ক্লাসরুমের আহ ওয়াল আর কি। দেখি আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ডের মধ্যে কত দাগাদাগি করতে পারেন দেখি। 6, 4, 3, 2, 1। ওকে, গুড এনাফ, যথেষ্ট আপনারা পেরেছেন। কেমন লেগেছে আপনাদের অ্যানোটেটের দাগাদাগি করে? এটা এবার আমাকে একটু বলার চেষ্টা করুন। অ্যানোটেটের দাগাদাগি করে কেমন লেগেছে বলেন। ভালো লাগছে? জান, আমি মুছে দিচ্ছি সবগুলো। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা কনসিডার শব্দটা সবাই খুঁজে পেয়েছি তাই না? আপনি কিন্তু আনমিউট করতে পারবেন এখন। কনসিডার শব্দটা খুঁজে বের করতে পেরেছিলাম তাই না? এবার আরেকটা জিনিস আমাকে একটু ভার্বালি আপনারা বলুন, স্ক্রিনে যেভাবে লেখাটা আছে এই মুহূর্তে, এটা কি আপনারা পড়তে পারছেন কিনা? আম, যারা ফোনে আছেন, বিশেষ করে ল্যাপটপে যারা আছেন তারা পাচ্ছেন, ফোনে যারা আছেন তারা এই লেভেলে থাকলে আপনারা পড়তে পারবেন কিনা দেখুন তো একটু। আমি প্রথম থেকে দেখাই, পড়া যাচ্ছে কি? একটু আনমিউট করে আমাকে বলুন, দেখুন আনমিউট করে বলতে জি পারছেন। করা যাচ্ছে। আরিফ Yes, পড়া we যাচ্ছে? can মেহেদী পড়া যাবে? জি শহীদ পড়া জি যাচ্ছে করা যাবে। পড়া যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, গ্রেট। আমরা তাহলে এভাবে পড়বো কিছুক্ষণের মধ্যে। এবার তাহলে আমরা আমাদের মূল সেশনে আরেকবার একটু ব্যাক করি। যাক, আমরা বেশ কিছু টুল ইউজ করে ফেললাম, আরো কিছু টুল আছে স্পিকিং এর জন্য, বিশেষ করে কিছু মজার টুল আছে, আমরা সেগুলো ইউজ করব স্পিকিং এর প্র্যাকটিস ক্লাসে। না, মূল ক্লাসটা শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে একটু আমাদের কোর্সের ব্যাপারে বলে নিচ্ছি। আমাদের 17 তারিখের যে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে,
সেদিন আমরা এই জিনিসগুলো প্রশ্নগুলো আপনাদের সাথে আলোচনা করব আমি, যে আইএলটিএস এক্সামিনেশনটা কি, এক্সামের ফরম্যাটটা কেমন ভাবে হয়, একাডেমিক জেনারেল ট্রেনিং কোনটা আপনাদের দিতে হবে, কার কম্পিউটার বেস এক্সামিনেশন দেবেন কিনা নাকি পেপার বেস এক্সামিনেশন দেবেন, আইডিপি, ব্রিটিশ কাউন্সিল, ওয়ান স্কিল রিটেক জিনিসটা কি আসলে, এক্সাম গ্রেডিং কিভাবে করা হয়, কোর্সের স্ট্রাকচার কেমন করে করা হয়, স্টাডি রিসোর্সেস কেমন, কমিউনিকেশন চ্যানেলগুলো কি কি, অ্যাডমিশন প্রসেসটা কি, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে কথা বলবো। আজ আমি হচ্ছে শুধুমাত্র একটা জিনিসের ব্যাপারে কথা বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের কোর্সের ডিটেলটা। আমরা মূল ক্লাস, যেখানে আপনাদের সিলেবাস, আইএলটিএস এ তো আমার একটা সিলেবাস রেডি করা আছে, যে প্রশ্নগুলো আপনাদের আসলে টাইপগুলো সম্পর্কে আপনাদের নলেজ জানতে হবে, ইনসাইটস তৈরি করতে হবে। তো সেটা আপনাদের কাভার হবে 30টা ক্লাসে, তো 30 মেইন ক্লাসেস। এখানে রিডিং এর ক্লাস থাকবে 8টি, রাইটিং এর 8টি, লিসনিং 7টি, স্পিকিং 7টি। তো স্যার 30টা ক্লাসেই কি হবে? অ্যাকচুয়ালি 30টা ক্লাসে আপনাদের মেইন সিলেবাসটা কভার হবে, এবং তারপরে আরো 1 মাস আমি আপনাদের বোনাস ট্রেনিং দেব ফাইনাল এক্সামের জন্য। তো ফাইনাল এক্সামের আগে 1 মাস ধরে আমি আপনাদেরকে এক্সট্রা সেশন নেব, সলভ ক্লাস নেব, প্র্যাকটিস করাবো, মক টেস্ট দেওয়াবো, দিয়ে আপনাদেরকে ফাইনাল এক্সামটা দেওয়াবো। ওই সময় আপনারা এক্সাম দিতে যারা যাচ্ছে, সব ব্যাচের আর কি, বাকি সব ব্যাচে যারা যারা এক্সাম দিতে যাচ্ছে সবার সাথে জয়েন করে আপনারা তখন একটা প্র্যাকটিস সেশন করবেন, এটা খুবই ইফেক্টিভ হয় আসলে। তো আপনাদের ক্লাসের টাইমটা হচ্ছে 10টা থেকে 11টা 30। আপনাদের কোর্সের ডিউরেশন মানে মূল ক্লাসগুলো ডিউরেশন হচ্ছে 2 মাস 1 সপ্তাহ, এবং তারপর ধরুন 1 মাস বা 15 দিন আপনারা যদি আইএলটিএস এর ফাইনাল এক্সামের প্রিপারেশন নেন, তাহলে সেটা আসলে এনাফ হবে। আর প্রতি শুক্রবার আপনাদের প্র্যাকটিস ক্লাব থাকবে, এটা আপনাদের স্পিকিং এর ক্লাসটা শুরু হয়ে যাওয়ার পর থেকেই, মানে আপনাদের কোর্স শুরু হওয়ার পর থেকে আপনাদেরকে জয়েন করতে হবে ফ্রাইডে ক্লাসে। কোর্স শুরু হওয়ার আগে বা স্টুডেন্ট না নন স্টুডেন্ট কেউ এখানে আসলে জয়েন করতে পারে না, কারণ এখানে আমি যে প্র্যাকটিসটা করাবো সেটার কিছু টেকনিক আগে ক্লাসে আলোচনা করে নিতে হয়, তারপরে এটা আসলে কাজে লাগে। মূল কোর্সটা যদি আপনারা দেখেন, কোর্সটা দেখতে অনেকটা এরকম। আপনাদের শুরু হবে স্পিকিং দিয়ে, স্পিকিং এর 7 নম্বর ক্লাস শেষ হওয়ার পর আপনাদের একটা স্পিকিং এর টেস্ট হবে। তারপর লিসনিং এর ক্লাস শুরু হবে, লিসনিং এর 7 নম্বর ক্লাস শেষ হওয়ার পর লিসনিং টেস্ট হবে। রিডিং এর 8টা ক্লাস শেষ হওয়ার পরে রিডিং টেস্ট, তারপর রাইটিং এর 8টা ক্লাস হওয়ার পর রাইটিং টেস্ট হবে। তারপর ওই যে আপনাদের এক্সামিনেশন সেশনটা শুরু হবে, অর্থাৎ এক্সামিনেশনের আগের ফাইনাল প্র্যাকটিস ক্লাস, ফাইনাল মক টেস্ট, এই জিনিসগুলো তখন শুরু হবে। সো এই প্রসেসটা কেন, কেন স্পিকিং শুরুতে, কেন রাইটিং শেষে, এগুলোর পেছনে আমার আসলে বছরের পর বছরের অভিজ্ঞতাগুলো রিফ্লেক্ট করেছে, যে অনেকভাবে আমি প্র্যাকটিস করেছি, ট্রাই করেছি, করে টোরে আমার মতে এই অ্যাপ্রোচে আমি এখন যেটা নিচ্ছি, এটা আসলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় স্টুডেন্টদের জন্য এই প্রসেসটা। তো এটা আমি আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে আরো ডিটেল একটু ব্যাখ্যা করে দেব, ঠিক আছে? সো আজকে আপনারা আর ওরিড হবেন না মূল অংশগুলো নিয়ে, এগুলো সবগুলো যেহেতু আমরা ক্লাসে আলোচনা করব। আজকে আমরা জাস্ট সিম্পলি চলুন আইএলটিএস এর রিডিং টেস্ট যেটা আর কি, সেটার একটা অংশ একটু প্র্যাকটিস করে দেখি, যে অনলাইন ক্লাসে আমরা আসলে সবাই জয়েন করতে পারবো কিনা। সবাই রিল্যাক্স থাকুন আপনারা। লেটস গেট স্টার্টেড। সো আইএলটিএস এক্সামিনেশনে রিডিং টেস্ট, রিডিং টেস্টটা হচ্ছে খুবই জরুরি একটা টেস্ট, আপনারা জানেন। তো এই টেস্টের ব্যাপারে চলুন একটু ডিটেল আমরা এখন একটু দেখি। সো প্রথমে আমরা দেখি হচ্ছে আইএলটিএস এক্সামিনেশনে রিডিং টেস্টটা কত মিনিটের একটা টেস্ট। এটা 60 মিনিটস এর একটা টেস্ট, 1 ঘন্টার। 1 ঘন্টার এই টেস্টে আমাদের কিছু প্যাসেজ সলভ করতে হবে, প্যাসেজ পড়ে প্রশ্নে অ্যান্সার দিতে হবে। তো আপনারা যারা একাডেমিক পরীক্ষা দেবেন, আপনাদেরকে 3টি প্যাসেজ সলভ করতে হবে, 3টা বড় বড় প্যাসেজ। আর যারা হচ্ছে জেনারেল ট্রেনিং এক্সামিনেশন দেবেন, তাদেরকে 4টি ছোট এবং একটি বড় প্যাসেজ সলভ করতে হবে। যে কটা প্যাসেজই হোক না কেন, সবাইকে 40টা প্রশ্ন আসলে কভার করতে হবে। এই 40টা প্রশ্নের মধ্যে কোনো মাইনাস মার্কিং নাই, মানে ভুল হলে কোনো স্কোর কাটা যাবে না। আহ মানে ভুল হলে কোনো মাইনাস হবে না আর কি, বাট ওটার স্কোরটা জাস্ট যোগ হবে না।
সো আপনারা যারা একাডেমিক পরীক্ষা দেবেন, আপনাদের 30টা যদি তুলতে কারেক্ট করতে পারেন 40-এর ভিতরে, আপনাদের 7 আসবে। 7টা হচ্ছে আমাদের মিনিমাম টার্গেট আসলে এই কোর্সের। আমরা প্রিপারেশন নেবই আসলে স্টেপ বাই স্টেপ, আমরা যেন 7 পর্যন্ত উঠতে পারি। আপনাদের মধ্যে অনেকে 7-এর চাইতে বেশি পাওয়ার যোগ্যতা রাখেন, তাদেরকে আমি আলাদাভাবে অন দ্য প্রসেসে আমি এই জিনিসগুলো খেয়াল করবো, এবং আমি তাদেরকে এক্সট্রা কিছু টেকনিক দেখিয়ে আমি আপনাদেরকে ওই গাইডলাইনটা দিয়ে দেবো কিভাবে আপনারা 7-এর উপরে পাবেন। আর বাকি যারা আছেন, আমরা মোটামুটি সবাই 6.5 to 7 পাওয়ার জন্য আলাদা করে আসলে কোনো ট্যালেন্ট লাগে না। শেয়ার পরিশ্রম ইজ এনাফ এটার জন্য। তো আমি সবাইকে আসলে ওই ট্রেনিংটা দেবো, বাট এটা না যে প্রথম দিন থেকে আমরা আসলে 7 পাবো। আমরা প্রথম দিন থেকে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবো, এবং ফাইনালি আমাদের যখন প্রিপারেশনটা শেষ হবে, ফাইনাল এক্সামের আগে আমরা হচ্ছে মিনিমাম 7-এর একটা লেভেলে চলে যেতে পারবো বলেই আশা করছি। জেনারেল ট্রেনিংদের রিডিং এ 34টা কারেক্ট করতে হয়। তো একাডেমিকদের 30টা, জেনারেল ট্রেনিংদেরকে 34টা কারেক্ট করতে হয় 7 পাওয়ার জন্য। তো কেন এই ডিসক্রিমিনেশন, এটা আসলে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে এবং রিডিং এর কোর্স যখন শুরু হবে তখন আমরা আলোচনা করব। দ্বিতীয় আরেকটা জিনিস একটু কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে সময়। তো আমরা তো জানি যে 1 ঘন্টা আমরা সময় পাচ্ছি। তো 1 ঘন্টার সময়ে যারা একাডেমিক আছেন, আপনাদেরকে প্রতিটা প্যাসেজ সলভ করতে হবে 20 মিনিটের মধ্যে। জেনারেল ট্রেনিং যারা আছেন তারা একটা বড় প্যাসেজ যেটা থাকবে সেটা 20 মিনিটে সলভ করবেন। আর ওই যে 4টা যে ছোট প্যাসেজ থাকবে, 4টা ছোট প্যাসেজের প্রত্যেকটা 10 মিনিটে সলভ করতে হবে। তাহলে বুঝতে পারছেন টাইম একটা ইস্যু এখানে, তাই না? সময় একটা আসলে শত্রুর জায়গা। তো সময়কে কিভাবে আমরা বিট করে টেস্টটা টাইমলি শেষ করব, সেটার জন্য আজকে একদম মানে আপনাদের কোর্স শুরুর আগেই আমি আপনাদেরকে একটা বেসিক প্ল্যান শেয়ার করে রাখি। সেটা হচ্ছে আমরা অর্গানাইজড ওয়েতে আগাবো। আমরা সবসময় প্রথমে হেডলাইন পড়বো প্যাসেজের হেডলাইন পড়ে পুরো প্যাসেজটাকে বাদ দিয়ে আমরা চলে যাব কোশ্চেনের ইনস্ট্রাকশনের দিকে। কোশ্চেন ইনস্ট্রাকশন পড়া মাত্র আপনাদের মনে পড়বে যে আপনারা মূল কোর্সের রিডিং এর ক্লাসগুলোতে হুম রিডিং এর ক্লাসগুলোতে আপনারা এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করতে হয় বলে পড়েছিলেন। তো সেটা আপনাদের ওই টেকনিকগুলো আপনাদের তখন মনে পড়বে। তখন ওই টেকনিকটাকে ফলো করে আপনারা কোশ্চেন পড়বেন এবং প্যাসেজে গিয়ে অ্যান্সারটা বের করার চেষ্টা করবেন। যখন আপনারা অ্যান্সারটা বের করে ফেললেন, হোপফুলি আপনারা বের করার পরে অ্যান্সার পেপারে সেটাকে ট্রান্সফার করে দেবেন। এই হচ্ছে আপনাদের 5টা স্টেপ। তো দেখুন তো সব মনে থাকবে কিনা। প্রথম স্টেপ হচ্ছে হেডলাইন পড়া, দ্বিতীয় স্টেপ হচ্ছে কোশ্চেন ইনস্ট্রাকশন পড়া, 3 নম্বর হচ্ছে কোশ্চেন পড়া, 4 নম্বর হচ্ছে প্যাসেজ পড়া, এবং পঞ্চম হচ্ছে অ্যান্সার পেপারে অ্যান্সারটাকে ট্রান্সফার করা। ওকে, সো চলুন এই প্রসেসে আজকে আমরা এখনই আসলে একটা অংশ থেকে শুরু করব প্র্যাকটিস করাটা। আমরা আজকের এই ছোট্ট প্র্যাকটিস সেশনে যেই প্রশ্নটাকে নিতে যাচ্ছি সেটা কেমব্রিজের খুব মানে লেটেস্ট একটা বই। এটা হচ্ছে কেমব্রিজ 17 আসলে কেমব্রিজ 17। তো কেমব্রিজ 17 থেকে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি। কেমব্রিজ 17 এর একটা প্যাসেজের কিছুটা অংশ আমরা আসলে সলভ করবো আজকে। তো এটা হচ্ছে কেমব্রিজ 17 যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, কেমব্রিজ 17। কেমব্রিজের এই বইগুলো কি আসলে? কেমব্রিজের এই বইগুলো হচ্ছে অথেন্টিক প্র্যাকটিস টেস্ট, মানে এগুলো ফাইনাল এক্সামে এসেছিল, ফাইনাল এক্সাম হয়েছে এই টেস্টগুলোকে নিয়ে। তো আমরা যখন প্র্যাকটিস করব, আমাদের ম্যাটেরিয়াল হবে হচ্ছে কেমব্রিজের এই বইগুলো। কেমব্রিজের এই বইগুলো ছাড়া আমরা আর অন্য কোনো ম্যাটেরিয়াল প্র্যাকটিস করবো না। কেমব্রিজের এই বইগুলো এবং নোটস, আপনাদের কিছু নোটস লাগবে, যে নোটসগুলো আমি দেবো। এর বাইরে এক্সট্রা কোনো বই আপনাদের লাগবে না। কেমব্রিজ বুকস অ্যান্ড এটার উপর বেস করে আমার নোটস। তো এর বাইরে আপনাদের কোনো ইনভেস্টমেন্টের একেবারেই প্রয়োজনও পড়বে না। এবং শুধু তাই না, আমি আসলে আপনাদেরকে অনুরোধ করব যেন আপনারা অন্য কোনো বই যেটা নন অথেন্টিক টেস্টে ভরা, সেরকম কোনো বই দিকে আপনারা যেন না যান, কারণ সেটা আমাদেরকে বিপদগামী করা ছাড়া আসলে আর কোনো উপকার করবে না। সো এটার টেস্ট 2 বোধ হয় প্যাসেজ 3টা আমি আপনাদের সাথে প্র্যাকটিস করতে চাচ্ছিলাম। এই তো প্যাসেজ 2, এটা 3। তো এটা হচ্ছে 3। সো এই জায়গায় এসে আমরা একটু মনে রাখি, তাহলে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে হেডলাইন পড়া, রাইট? সো চলুন আমরা আমাদের মধ্যে থেকে কয়েকজন একটু ভলান্টিয়ার লাগবে, দেখা যাক কাকে ভলান্টিয়ার করা যায়।
আপনাদের মধ্যে অনেকেই আছেন। আচ্ছা, এখন আপনাদের ভলান্টিয়ার হওয়ার জন্য আরেকটা টুল ইউজ করা শেখায়। সেটা হচ্ছে একটা রিয়াকশন বাটন আছে আপনাদের। কেউ খুঁজে পাচ্ছেন কিনা দেখুন তো, আপনারা রিয়াকশন শো করতে পারবেন। এটা সম্ভবত আপনাদের নিজেদের, হ্যাঁ, টিক চিহ্ন একজন দিয়েছেন। হ্যান্ড রেইজ করা, এই তো হ্যান্ড রেইজ এর একটা অপশন আছে। আরিফ যেটা তুলেছে এইটা দেখুন তো আপনারা সবাই ইউজ করতে পারছেন কিনা। সো হ্যাঁ, সি ওকে। সো এবার এটা নামিয়ে রাখুন, এবং যারা আমার একটু ভলান্টিয়ার হতে যাচ্ছেন তারাই শুধু হাতটা তুলে রাখুন। আরিফকে আমি কথা বলতে দিতে চেয়েছিলাম, আরিফকে একটু আনমিউট করতে দিচ্ছি। আরিফ স্যার, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, Yes, I can hear you. শুনতে পাচ্ছেন, ঠিক আছে। তো আরিফ, আমরা হচ্ছে শুরু করব প্রসেসটা দিয়ে, ঠিক আছে? আমরা হেডলাইন পড়বো, তারপর আমরা কোশ্চেনের ইনস্ট্রাকশনে যাব। সো হোয়াট ইউ ক্যান সি, হেডলাইন হচ্ছে দুটো অংশ নিয়ে, তাই না? এই জায়গা থেকে আমরা একটু পড়া শুরু করি। আরিফ দেখুন তো ওপর থেকে কি লেখা আছে, রিডিং প্যাসেজ 3 থেকে শুরু করুন। The তারপর reading কি লেখা? process. We should spend about 20 minutes on question 27 to 40, which are based on reading process 3 below. গ্রেট। তারপর Our insight এরপর এই or হ্যাঁ, evolution. ইভলিউশন। তারপর আরেকটা লাইন লেখা আছে, কি লেখা আছে? Two scientists considered the origins of discoveries and other innovative behavior. বিহেভিয়ার্স। সুন্দর, খুব সুন্দর করে পড়েছে। আহ এই জায়গাটুকু পর্যন্ত, এর মধ্যে মূলত এই জায়গাটুকু, এটাই হচ্ছে আমাদের আমরা যেটাকে বলছিলাম যে আমাদের হেডলাইন, তাই না আরিফ? তো এখন আমরা একটু চিন্তা করি। আরিফ, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া ঠিক মতো? Yes, জি, আমি আপনার কথা আচ্ছা, শুনতে ঠিক আছে, পাচ্ছি। I can ঠিক listen. আছে। I can. আচ্ছা, তো এখন এই যে এই হেডলাইনটা, রাইট, এটা তো আমরা যেটা বললাম যে এটা হচ্ছে আমাদের হেডলাইন। চলো এটাকে আমরা একটু লাল রং দিয়ে মার্ক করে ফেলি, হেডলাইন। আমরা একটু হেডলাইনটাকে আলোচনা করব যে হেডলাইন দিয়ে আসলে কি বোঝাচ্ছে। না, এই হেডলাইনটা যখন আমরা পড়ছি, আরিফ সহ সবাই একটু খেয়াল করুন, এটা আমাদেরকে একটা ইঙ্গিত দেবে যে প্যাসেজটা আসলে কি নিয়ে। না, আমরা যখন পড়ছি আমরা কিন্তু এই পুরো প্যাসেজটা পড়ার সময় নেই আমাদের, তাই না? এবং প্রয়োজনও নেই। তো আমরা পুরো প্যাসেজটা পড়বো না, কিন্তু আমরা হেডলাইন পড়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যেটার মানেটা কি হতে পারে। হুম। তো আরিফ খুব সুন্দর করে আমাদেরকে পড়ে শুনিয়েছে। আমরা এবার আরেকজনকে একটু নেই, আরেকজন ভলান্টিয়ার নেই, মেহেদিকে একটু আমি ভলান্টিয়ার হিসেবে নেই। আমরা মেহেদির সাথে এখন এটার মিনিংটা নিয়ে আলোচনা করব। মেহেদি, ইনসাইট অর এভলিউশন, রাইট? আচ্ছা, এখানে ইনসাইট বা এভলিউশনের মানেটা কি মেহেদি জানা আছে, মনে পড়ছে? হ্যাঁ, ইনসাইড বলতে হচ্ছে হচ্ছে অন্তর্নিহিত মিনিং, যেটা বোঝায় ইনসাইড। আর আচ্ছা, ইভলিউশন হচ্ছে কোনো কিছুর উৎপত্তি। আর এই টু সায়েন্টিস্ট কনসিডার দ্য অরিজিনস অফ ডিসকভারিজ এন্ড দ্য আদার ইনোভেটিভ বিহেভিয়ার। আমার মনে হচ্ছে যেটা মানুষের অরিজিন অফ হিউম্যান, যেটা বানর থেকে মানুষের কিভাবে আসলো, এই জিনিস নিয়ে হয়তো বা কথা বলতে চাচ্ছি। হতে পারে। কিন্তু মেহেদি, এটা কারণ কি, এই ইভলিউশন শব্দটা দিয়ে আপনি কি হচ্ছেন, কি বলে জিনিসটাকে প্রভাবিত হচ্ছেন, যে আপনার মনে পড়তেছে যে জি এটা জি জি। ইভলিউশন মানে আমরা হচ্ছে ডারউইনের ওই ব্যাপারটা জানি, তাই না? হ্যাঁ, জি জি জি। এই ইভলিউশন ঠিক ওই ইভলিউশনকে বোঝাচ্ছে না। এখানে একটা মজার জিনিস আছে আরিফ, সেটা হচ্ছে ইনসাইড শব্দটা একটা ক্লু আসলে। ইনসাইড না কিন্তু, হ্যাঁ, ভিতরের না। ইনসাইড শব্দটার অ্যাকচুয়ালি ব্যবহারিক, আমরা যদি, আজকে আরেকটা জিনিস আমরা করব, হ্যাঁ, আজকে থেকে আমরা এই জিনিসটা শুরু করব। সেটা হচ্ছে আমরা বাংলা যতটা কম ইউজ করব। কেন বাংলা কম ইউজ করবো? কারণ বাংলায় ট্রান্সলেশনের অভ্যাসটা রিডিং এ আমাদের কিন্তু অনেক বড় ঝামেলা করে। মেহেদি, এটা কি আপনি খেয়াল করেছেন কিনা কখনো, যে যখন আপনি বাংলায় ট্রান্সলেশন করে আবার বোঝার চেষ্টা করছেন, দেরি হয়ে যায় ততক্ষণে, তাই না? ঠিক। তার বদলে তার বদলে আমরা যদি সিনোনিম বোঝা শুরু করতে থাকি আজকে থেকে, যে যখন আমাদের কাছে কোনো একটু কমপ্লিকেটেড বা একটু একটু কি বলে জিনিসটাকে, একটু বিভ্রান্তিকর একটা শব্দ আমরা পাচ্ছি, সেটার যদি একটু কাছাকাছি সিনোনিম, যেটা সহজ, আমরা যদি দেখি, তাহলে আমাদের জন্য বোধহয় ভালো হয়। ইনসাইট শব্দটা প্রচলিত হচ্ছে নলেজের সাথে। এখানে আজকে যেটা বোঝাচ্ছে সেটা আসলে ট্যালেন্ট বোঝাচ্ছে। আমি কিভাবে বুঝলাম ট্যালেন্ট বোঝাচ্ছে? তার কারণ ইভলিউশন শব্দটা দেখে আমি অনুমান করতে পারছি। ইভলিউশন মানে কিন্তু সবসময় মানুষ থেকে বানর হওয়ার বা বানর থেকে মানুষ হওয়ার যে
প্ল্যানটা সেটা কিন্তু সবসময় না। ইভলিউশনের আরেকটা সহজ সিনোনিম আছে, সেটা হচ্ছে চেঞ্জ। টাইমের সাথে সাথে চেঞ্জ হওয়া মেহেদি, রাইট? যেমন ধরুন আপনি মেহেদি আজকে থেকে 10 বছর আগে আপনি কিসে পড়তেন বলেন? 10 বছর আগে কোথায় ছিলেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেল, ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি লেভেলে। ইউনিভার্সিটি লেভেল ছিলেন। মেহেদি, জি, ইউনিভার্সিটিতে আপনি যখন ছিলেন আর এখন, আপনি কি একই লোক আছেন নাকি আপনার গেট আপ সেট আপে চেঞ্জ হয়েছে? লটস অফ চেঞ্জ হ্যাপেনিং। লটস অফ চেঞ্জ হয়েছে, রাইট? এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে বলেন? কি কি ধরনের চেঞ্জ আপনার লাইফে আসছে? লাইফে চেঞ্জ বলতে, যেমন অন দ্য পার্টিকুলার টাইম টু আই ওয়াজ স্টুডেন্ট, বাট নাও আই এম জব হোল্ডার। এখন রেসপন্সিবিলিটি কম ছিল, তাই না? প্রেশার এখন বেশি, তাই না? কাপড় আই ওয়াজ চোপড় আনম্যারিড। চেঞ্জ আসছে, চুলের কাটিং এ চেঞ্জ আসছে। অ্যাকচুয়ালি আচ্ছা, তো এখন আপনি যদি আপনার ওই ছোটবেলার বা স্কুল, কলেজ এবং ভার্সিটির ছবিগুলো দেখেন, আপনার মনে হয় না যে আপনি একটা গ্র্যাজুয়াল চেঞ্জের ভিতর দিয়ে আসতেছেন এখন? তাই না? একটা ক্রমাগত পরিবর্তন, তাই না? গ্র্যাজুয়াল একটা চেঞ্জ হয়েছে। এইটা মেহেদি, এটা কিন্তু আপনার একটা ইভলিউশন হয়েছে, বিবর্তন হয়েছে, রাইট? অ্যাজ এ পার্সন। সো আর ইনসাইট হচ্ছে ট্যালেন্ট বা নলেজ। এটার মানেটা কি আসলে? কেন ইভলিউশন আর ইনসাইট এই শব্দটা আমরা যদি মানে সায়েন্স রিলেটেড আর্টিকেল গুলো পড়ি, এটা যখনই ইভলিউশনের সাথে ইনসাইট শব্দটা দেখায় না, সবসময় এটাকে ট্যালেন্টই আসলে বোঝায়। কারণ কোনো কেউ যখন ধরেন সাকসেসফুল, আচ্ছা এইভাবে আপনাদের সবাই বুঝতে পারবেন। মেহেদি, আপনার পছন্দের একজন নায়কের নাম বলেন। এই উদাহরণটা সবাই বুঝতে পারবেন। পছন্দের একজন নায়কের নাম বলেন, অ্যাক্টর। শাহরুখ খান। শাহরুখ খান, গ্রেট, ঠিক আছে, শাহরুখ খান। আচ্ছা, শাহরুখ খান যে নায়ক হয়ে উঠেছেন, এখানে দুইটা জিনিস কাজ করতে পারে মেয়েদের। এক, উনি খুব ট্যালেন্টেড। হুম, উনি আসছেন, উনি প্রথম সিনেমা থেকেই হচ্ছে একদম ফাটাফাটি হয়ে গেছেন, খুব ভালো অ্যাক্টর হয়ে গেছেন, এটা একটা জিনিস। এটা হচ্ছে ট্যালেন্ট। অথবা উনি প্রথমে আসছেন, ছোট রোল করছেন, নাটক নাটকে ছোট রোল করছেন, সেখান থেকে তিনি প্রথমে একটা মুভিতে চান্স পাইছেন, মুভিতে খুব ভালো করতে পারেননি, ছোট রোল হয়েছে, আবার ট্রাই করছেন, আবার ট্রাই করছেন, আস্তে 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 ওনার মধ্যে একটা পরিবর্তন হয়ে আজকের হিরোতে উনি স্টারে পরিণত হয়েছেন। মেহেদি, দুটো উদাহরণ বুঝতে পারলেন? একটা হচ্ছে ট্যালেন্ট, হুট করে আসলাম আর হয়ে গেল। আর আরেকটা হচ্ছে আস্তে আস্তে আমি নিজেকে কি করলাম, আজকে যে পর্যায়ে আছি, সাকসেসফুল যে জায়গাটা আছে সেখানে নিয়ে আসলাম। এই দুটা হচ্ছে ইনসাইট আর ইভলিউশন। সো কেউ হচ্ছে ট্যালেন্ট নিয়ে আসে, নলেজ নিয়ে আসে, আসা মাত্র সে কোনো কিছু একটা ডিসকভারি, যেহেতু এখানে ডিসকভারির কথা বলছে, সো ওটাই বোঝাচ্ছে আসলে। So কেউ একটা ট্যালেন্টেড একটা লোক আসছে এবং ডিসকভারি করে ফেলছে। আর আরেকটা হচ্ছে যে সে আস্তে আস্তে চেষ্টা করে করে এটার চেঞ্জ এসেছে। আমার প্রিয় একটা উদাহরণ এখানে, যেটা এই প্যাসেজে অবভিয়াসলি নাই, সেটা হচ্ছে আইজাক নিউটন এর উদাহরণ এবং আইনস্টাইনের উদাহরণ। তো আইজাক নিউটন, তিনি হচ্ছেন আহ, আলোর মানে আলোর তরঙ্গ তত্ত্ব এবং আলোর তরঙ্গ তত্ত্ব উনি আসলে দেন না, আরো আলোর উনি আসলে দিয়েছিলেন হচ্ছে তত্ত্বটা, কণা তত্ত্ব, আলোর কণা তত্ত্ব। তারপরে হচ্ছে রেইনবোর আবিষ্কার, দেন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে পদার্থের উপর বলের প্রয়োগের উপরে কিভাবে পরিবর্তন হয় সেটা আহ আবিষ্কার। এরকম অনেকগুলো জিনিস উনি আবিষ্কার করার পরে ওনার 26 বছর বয়স, উনি পড়ছেন। মানে খুব অল্প বয়সে উনি অনেক কিছু আবিষ্কার করে ফেলছিলেন, এটা ইনসাইট। হুম। আর আইনস্টাইন, তিনি হচ্ছেন আস্তে আস্তে, উনি অনেক লাইফে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন, আস্তে 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 উনি অনেক জিনিসে কাজ করেছেন এবং মধ্য বয়সের পরে ওনার আসলে আবিষ্কারগুলো শুরু হয়েছে। সো এটা হচ্ছে ইভলিউশন, রাইট? ওকে মেহেদি, গট ইট ম্যান? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো মেহেদি আর আমি মিলে একটু সময় নিয়ে যদি কথা বললাম, বাট আমরা মনে হয় সবাইকে মোটামুটি দেখিয়ে দিতে পেরেছি যে ইনসাইট এবং ইভলিউশন বলতে আসলে কি বোঝাচ্ছে। টু সায়েন্টিস্ট, এখানে যে আজকে যে প্যাসেজটা আমরা পড়তে যাচ্ছি, সেখানে দুজন সায়েন্টিস্ট কনসিডার, বিবেচনা করতেছেন বা করেন অরিজিন অফ ডিসকভারি, আবিষ্কার যে হয় সেটার উৎসটা আসলে কি, সেটা কি ট্যালেন্ট নাকি ইভলিউশন, এবং অন্যান্য ইনোভেটিভ বিহেভিয়ার নিয়ে তারা হচ্ছে আজকে আলোচনা করবে। সেটার উপরে আমাদের আজকের এই প্যাসেজটা। এইটা
রিডিং এর প্যাসেজ 3 আপনারা কেউ যদি আইএলটিএস এর রিডিং নিয়ে একটু ঘাটাঘাটি করে থাকেন আজকের আগে, আপনারা জানেন যে আইএলটিএস এর রিডিং প্যাসেজ 3 গুলো স্টুডেন্টরা সবাই একটু অস্বস্তি নিয়ে আসলে পড়ে, এগুলো তাদের কাছে কঠিন বলে মনে হয়। এটা কিছু কারণ আছে, এটা আমরা রিডিং এর ক্লাসগুলোতে আলোচনা করব। বাট এটা হচ্ছে রিডিং প্যাসেজ 3, যেটা আজকে আলোচনা করতে যাচ্ছে সায়েন্সের উপরে। এরপর পুরো প্যাসেজটাকে স্কিপ করে আমরা চলে যাব প্রশ্নের দিকে। এবার আমরা প্রশ্ন পড়ব। প্রশ্নের প্রথমে আমরা পড়বো হচ্ছে প্রশ্নের ইনস্ট্রাকশনটা। প্রশ্নের ইনস্ট্রাকশন পড়ার জন্য আমি আবার আরেকজনকে একটু ডাকবো। মেহেদী এবং আরিফ খুব সুন্দর করে আমাদের পড়েছে, আমরা একটু বেলায়েত স্যারকে ডাকি। বেলায়েত স্যার, আপনি দেখুন তো আনমিউট করতে পারছেন কিনা। বেলায়েত রব্বানী, হ্যাঁ। জি স্যার। বেলায়েত রব্বানী স্যার, আপনাকে কি নামে ডাকবো, বেলায়েত নাকি রব্বানী? স্যার বেলায়েত নামে ডাকেন স্যার। বেলায়েত, সুন্দর একটা নাম। আচ্ছা বেলায়েত স্যার, আপনি আপনি নেত্রকোনা থেকে জয়েন করেছেন, রাইট? জি স্যার। আচ্ছা, গ্রেট। নেত্রকোনা কি অবস্থা? গরম, ঠান্ডা, বৃষ্টি পড়তেছে, কি কি হচ্ছে ওখানে? স্যার আবার বৃষ্টি সাজেশন দেন নেই স্যার, আমাদেরকে। বৃষ্টি নেই স্যার, আচ্ছা কিছুটা আচ্ছা, গরম আছে। আহ, ঠিক আছে। তো বেলায়েত স্যার, আমরা হচ্ছে এখন ইনস্ট্রাকশন পড়বো। পড়েন তো দেখি কি লেখা আছে। কোয়েশ্চেন 27। স্যার, চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি, রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্সেস 27 to 31 on your answer sheet. এই কোশ্চেনের যে ইনস্ট্রাকশনটা পড়লেন, এটার সাথে আপনি কিন্তু পরিচিত বেলায়েত স্যার। আমাদের ছোটবেলা থেকে আমরা স্যার। এই ধরনের প্রশ্ন প্রচুর পড়েছি। এটাকে জি আমরা স্যার। কি নামে ডাকি? আমরা তো অবজেক্টিভ বলি, অবজেক্টিভ, গুড। মাল্টিপল চয়েস অবজেক্টিভ, তাই না? মাল্টিপল চয়েস। জি হ্যাঁ, স্যার। এটাই আসলে এই কোশ্চেন টাইপটার নাম। এটার নাম হচ্ছে এমসিকিউ, মাল্টিপল চয়েস। এখানে এটার আজকে যে কোশ্চেনটা আপনি হ্যান্ডেল করছেন সেটা হচ্ছে ওয়ান অ্যান্সারের। কারণ রিডিং এ আরেক টাইপের প্রশ্ন আসবে যেখানে মাল্টিপল চয়েসে আপনাকে দুইটা অ্যান্সার সিলেক্ট করতে হবে। সো ওইটা আমরা মূল ক্লাসে, এটার উপর আলাদা একটা ক্লাসই আছে মূল কোর্সে। আপনাদের এটার উপর আলাদা একটা ক্লাসই থাকবে, মাল্টিপল চয়েস উইথ মাল্টিপল অ্যান্সারের উপরে, ঠিক আছে? এটার উপর আলাদা ক্লাস থাকবে, ডোন্ট ওয়ারি। সো এই কোশ্চেনটায় আমরা কিভাবে সলভ করবো আজকে সেটা দেখা যায়। এটার ভিতরে এখন একটা প্রশ্ন থাকবে এবং 4টা করে অপশনস থাকবে, সেটাও বেলায়েত স্যার আমাদেরকে এখন পড়ে শোনাবে। যেহেতু স্টেপ অনুযায়ী আমাদের আগে প্রশ্ন পড়ার কথা ছিল, তাই না? কোশ্চেন ইনস্ট্রাকশন পড়ার পর এবার কোশ্চেনও পড়ে ফেলতে হবে আমাদের। তো আমরা প্রথম প্রশ্নটাকে সবাই একটু সলভ করার এবার চেষ্টা করব। আমি এটাকে একটু আমার উইন্ডোতে নিয়ে আসতেছি, বোর্ডে নিয়ে আসি। হ্যাঁ, এসেছো। ওকে, বিলাস স্যার, প্রথম প্রশ্নটা একটু জাস্ট পড়ুন, দেখি এখানে কি কি আমরা পাচ্ছি। The purpose of the first paragraph is to. Is to. The purpose of the first paragraph is to dash. এখানে একটা গ্যাপ ফিলিং এর মতো চিন্তা করেন যে কি করার আসলে, হ্যাঁ, তাই না? তাহলে আমরা এখানে যখন লাইনটা পড়লাম আমরা বুঝতে পারলাম ফার্স্ট প্যারাগ্রাফের পারপাসটা আসলে কি। এই যে বলে দিল না কোশ্চেনে যে এটার অ্যান্সারটা কোথায় পাওয়া যাবে, এটাকে বলে ডিরেকশন। ডিরেকশন, ডিরেকশন মানে হচ্ছে মেনশনিং দ্য লোকেশন অফ দ্য অ্যান্সার, এটাকে বলে ডিরেকশন। নাও সবসময় কি এরকম ডিরেকশন দেয়া থাকবে? না, সবসময় ডিরেকশন দেয়া না থাকলেও প্রায়ই আসলে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে ডিরেকশনটা দেয়া থাকে। সো আজকে যেহেতু দেয়া আছে, আমরা এটাকে ইউজ করার চেষ্টা করব। আমাদের খুব বেশি খুঁজতে হবে না, আমরা জানি যে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটার লোকেশন কোথায় আছে। নাও মাল্টিপল চয়েসের ক্ষেত্রে দ্বিতীয় একটা সাজেশন, সেটা হচ্ছে আগে অপশন পড়ার আসলে প্রয়োজন নাই বা লাভ নাই। নো নিড টু রিড দ্য অপশনস ফার্স্ট। না, আপনাদের কিন্তু চোখে পড়তেছে অপশনস গুলো, কিন্তু ফাইনাল এক্সামে যখন আপনারা প্র্যাকটিস করবেন এটা প্রয়োজন নেই। আপনি যখন কোশ্চেন পড়ছেন, কোশ্চেন পড়া মাত্রই আপনি যদি বুঝতে পারেন যে এটার অ্যান্সারটা কোথায় আছে, লোকেশনটা যদি আপনি বুঝতে পারেন, আপনার উচিত সরাসরি লোকেশনে চলে যাওয়া। নো নিড টু রিড দ্য অপশনস ফার্স্ট।
read the answer location, then come back to the options, then use process of elimination. কি করব আমরা? আমরা হচ্ছে বেলায়েত স্যার এখন অপশনস গুলো পড়বো না। মাল্টিপল চয়েস ওয়ান অ্যান্সারের ক্ষেত্রে অপশনস গুলো না পড়ে আমরা অ্যান্সারের লোকেশন পড়ে অ্যান্সার লোকেশনে চলে যাব, গিয়ে আমরা কিছুটা অংশ পড়বো, মানে কোশ্চেন যতটুকু পড়তে বলছে পড়ার পরে আমরা অপশনে ব্যাক করব এবং তখন আমরা প্রসেস অফ এলিমিনেশনকে ফলো করব। প্রসেস অফ এলিমিনেশন খুব হ্যান্ডি একটা টেকনিক, এটা আমরা একটু পরেই দেখব। চলুন বেলায়েত স্যার, আমরা কিন্তু জানি Yes, sir. এটার অ্যান্সারের লোকেশনটা কোথায় আছে, ফার্স্ট প্যারাগ্রাফে আছে। তো চলুন এবার আমরা একটু ফার্স্ট প্যারাগ্রাফের দিকে চলে যাই। ফার্স্ট প্যারাগ্রাফটা কোথায়? এইটা আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, সায়েন্টিফিক ডিসকভারির কথাটা। তো বেলায়েত স্যার তো সুন্দর করে পড়েছেন, আপনাকে ধন্যবাদ। আমরা দেখি আরেকজনকে এবার ডাকি প্রথম প্যারাগ্রাফটা পড়ার জন্য। প্রথম প্যারাগ্রাফটা পড়ার জন্য আমি আচ্ছা, ছেলেরাই শুধু পড়তেছে তাই না, মেয়েরা পড়তেছে না? নেক্সট অংশে, নেক্সট প্রশ্নের জন্য মেয়েরা আপনারা যারা আছেন আপনারা কিন্তু আগে আসবেন। আমরা শহীদ রুবেলকে একটু ডাকি। শহীদ রুবেল স্যার, রুবেল স্যার আনমিউট করতে পারছেন কিনা Yeah, দেখুন তো। yeah, I ওকে, can. আচ্ছা রুবেল Okay. স্যার আপনি কোথা থেকে জয়েন করেছেন? I'm from Gaibantha right now. গাইবান্ধা, ভেরি গুড। আপনি Yeah, ঈদের ছুটিতে বাসায় গিয়েছেন, রাইট? ওয়ার ডু ইউ yeah. লিভ? আপনার বাসা কোথায় এমনিতে? Basically, I'm from Dhaka. I live in Dhaka, actually, গ্রেট, Uttara. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, Okay. সো এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু মাত্রই দেখলাম আমাদের প্রশ্ন আমাদেরকে গাইড করছে। হ্যাঁ Okay. রুবেল স্যার, প্রশ্ন আমাদেরকে গাইড করছে যে আমাদেরকে প্রথম প্যারাগ্রাফে যেতে হবে এবং গিয়ে আমাদের পারপাসটা বুঝতে হবে। নাও প্রথম Okay. প্যারাগ্রাফটা আমরা পড়বো এখন, দেখবো যে এটা বড় প্যারাগ্রাফ কিনা। ইজ ইট এ রিয়েলি লার্জ প্যারাগ্রাফ? না মনে হয়, তাই না? খুব বেশি বড় আসলে বলা যাবে না আইএলটিএস এর অন্যান্য প্যারাগ্রাফ গুলোর সাথে আমরা যদি কনসিডার করি, ইটস নট আ দ্যাট মাচ বিগ অফ আ প্যারাগ্রাফ। সো আমরা যেটা করব, এটা আমরা পড়বো, পড়ার পর আমরা একটু বোঝার চেষ্টা করব যে এটার উদ্দেশ্য আসলে কি। এখানে আমি আপনাদের সাথে একটু ছোট্ট ড্রিল করে নিই আগে, যে পারপাস বোঝার টেকনিকটা আসলে কি। পারপাস, কোন প্যারাগ্রাফের পারপাস আসলে আমরা কিভাবে বুঝতে পারি? ধরুন আমি আপনাদের সামনেই রুবেল স্যার, আমরা একটা প্যারাগ্রাফ চলুন লিখি। আপনি আমাকে Okay. বলেন এই প্যারাগ্রাফটার উদ্দেশ্য আসলে কি, পারপাস। চলেন আমরা আমরা লেখা যাতে শুরু ওই করছি। হুম হুম, ওকে হ্যাঁ রুবেল যাতে একটু করে একটু আমরা ওয়েট হচ্ছে করুন। ওকে বলুন। আচ্ছা, আমি লিখছি যাতে একটা প্যারাগ্রাফ, হ্যাঁ আমি একটা ওকে লিখছি, আপনি একটু জাস্ট দেখুন আপনি অনুমান করতে পারেন কিনা যে এটার পারপাসটা আসলে কি। আমরা লিখলাম হচ্ছে মিস্টার করিম ইজ হুম। এখন এই প্রশ্নটার জবাব কয়েকভাবে হতে পারে, বাট আমরা দেখি কিছু অবভিয়াস অ্যান্সার দিতে পারি কিনা। আহ রুবেল স্যার আপনি একটু পড়ুন, আমি পড়ে দিচ্ছি, আপনি তারপর আপনি সহ সবাই আমরা একটু আলোচনা করি যে এই প্যারাগ্রাফটার পারপাস আসলে কি। মিস্টার করিম হ্যাজ 3 sons. He takes them to school. He helps them to study. Occasionally, he visits their school. Every day, he reads them bedtime stories. এই প্যারাগ্রাফটার পারপাস কি শহীদ, আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি এটা পারপাসটা হচ্ছে
মিস্টার করিম তাদের মানে তার সন্তানদের সাথে আসলে কেমন বিহেভিয়ার করে বা Good. সন্তানদের মানে সন্তানদের ছোট্ট জন্য করে সে যদি এভরিডে আমরা কি বলি, করে। আচ্ছা আচ্ছা, ছোট্ট করে যদি আমরা বলি 2-3 ওয়ার্ডে, তাহলে কি বলা যেতে পারে? আচ্ছা, he- um, his behavior for his sons. সানস, ওকে, গুড। Yeah. ওকে, বাকিরা আপনাদের কি মনে হয়, বাকিদের কি মনে হয় এটার পারপাস অফ দ্য প্যারাগ্রাফটা কি? রুবেল ছাড়া বাকিরা? Eagerness to study. বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া তার সন্তানদের is purpose সন্তানদের শিক্ষা। to teach his Okay. Parenting. শুধু শিক্ষা, শুধু শিক্ষা? তো শুধু Parenting. শিক্ষা মনে হয় Care of যাচ্ছে। their education. Parenting. proper parenting. কাকে নিয়ে আসলে এটা, আসলে কাকে নিয়ে? Proper Proper parenting. caring. এটা তিনজন ছেলেকে নিয়ে। আচ্ছা, একটা মজার জিনিস দেখেন, আপনারা বললেন কয়েকটা অপশন, কেয়ার করার কথা আপনারা বললেন হচ্ছে ফাদার অ্যান্ড সন রিলেশনশিপ একজন বললেন। দেখেন এই যে শব্দগুলো আপনারা ইউজ করলেন, শব্দগুলো কোনোটাই আপনারা কিন্তু এখান থেকে নেন নাই, রাইট? এখান থেকে কপি করতে হয়নি বা কপি করার প্রয়োজন পড়েনি। দ্য পারপাস অফ দিস প্যারাগ্রাফ অনেকভাবে বলা যেতে পারে, সবচেয়ে কমন যেটা আর কি, মিস্টার Karim behaves with his sons, বা Karim's behavior or Karim's helps এরকম, রাইট? কাছাকাছি, তাই না? করিমের ব্যাপারে পজিটিভ কথাবার্তাই আমরা বলবো। সো এইটাই আর কি, যে আপনি কোনো একটা অংশ পড়ে এটার পারপাসটা আসলে ধরতে পারছেন কিনা। রুবেল আর আমি এখন হচ্ছে আমরা এই প্যারাগ্রাফটাই পড়বো, প্রথম প্যারাগ্রাফটা। আপনারা সবাই একটু খেয়াল করুন, এই প্রথম প্যারাগ্রাফটার পারপাস কি হতে পারে। রুবেল স্যার, আপনি একটু আনমিউট করুন তো দেখি। ওকে, আচ্ছা, রুবেল স্যার, আমি আপনাকে এই বোর্ডে এনে দিচ্ছি জিনিসটা, চলুন আমরা একটু এখানেই পড়ি। ওকে, দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে রাখলে বোধহয় Yeah. ভালো হয়। হ্যাঁ, সায়েন্টিফিক ডিসকভারি থেকে পড়া শুরু করুন। scientific discovery is popularly believed to result from the sheer genius of such intellectual stars as naturalist Charles Darwin and theoretical physicist Albert Einstein. Our view of আলবার্ট আইনস্টাইন। physicist Albert Einstein. আলবার্ট আইনস্টাইন, হ্যাঁ। Einstein. Our বলতে view থাকুন। of such unique contributions to science often disregards the person's prior experience and the efforts of their lesser known predecessors. Hmm. Conventional wisdom Wisdom. also places great weight on insight in promoting breakthrough scientific achievements, As as if ideas spontaneously pop into someone's head fully formed and functional. খুব সুন্দর করে পড়ছেন। রুবেলের জন্য সবাই আমরা হাততালি দেই, উনি চমৎকার সুন্দর করে আসলে পড়লেন। Thank you so much. ইন্টোনেশন চমৎকার ছিল, শুনতে ভালো লাগলো আসলে। ভেরি গুড ম্যান। আচ্ছা, তালি Thank you, sir. দেখেন, আপনার কলিগরা কিন্তু আসলেই তালি দিচ্ছে। Thank you, আচ্ছা, good. everyone. আচ্ছা, এবার এখানে আমাদের কিছু আননোন ভোকাবুলারি আছে সবার, রাইট? আপনারা আমাকে প্রথমে একটু জিজ্ঞেস করেন কার কোন শব্দগুলোতে কনফিউশন লাগছে। চলুন আমরা ওগুলো একটু দেখি আগে। একটু বলুন তো দেখি, কার কোন শব্দটাতে কনফিউজিং লাগছে। Pop into into. someone. আচ্ছা, Pop into someone. তার আগে এটা অনেক পরে চলে গেল, তো আগে প্রথম দিক থেকে কোনটা? প্রথম দিক থেকে শিয়ার, এটা একটা সুন্দর শব্দ, তাই না? শিয়ার, ন্যাচারালিস্ট, তাই না? Is it discovery or discovery? ডিসকভারি, Discovery. হ্যাঁ, ডিসকভারি। Okay. আর ভিউ ইউনিক কন্ট্রিবিউশন, ডিসরিগার্ডস, তাই না? সুন্দর Disregards. একটা শব্দ। প্রায়র
এক্সপিরিয়েন্স, লেসার নোন প্রিডেসেসর্স। লেসার নোন একটা শব্দ। আমি আপনাদেরকে বলেছি যে আমরা কিন্তু কোনো বাংলা শব্দ, হ্যাঁ আমরা এমনিতে বাংলায় কথা বলছি, কিন্তু আমরা এই ওয়ার্ড গুলো বোঝার জন্য কোনো বাংলা শব্দ ইউজ করব না। কনভেনশনাল উইজডম, Wisdom. প্লেস গ্রেট ওয়েট অন ইনসাইট। ইনসাইটের মিনিং তো আমি আপনাদের বলেছি। ব্রেক থ্রু, স্পন্টেনিয়াসলি, পপ ফাংশন। ওকে, মোটামুটি এগুলো আমার মতে ইন্টারেস্টিং কিছু শব্দ। তো প্রথম শব্দটা শিয়ার, শব্দটার মানে কি? কার কি মনে হয় শিয়ার মানে কি? শেয়ার মানে হচ্ছে অ্যাবসোলুট, মানে অ্যাবসোলুটলি কোনো কিছু আমরা বলি না যে অ্যাবসোলুটলি জিনিয়াস, তো সেটা হচ্ছে শিয়ার জিনিয়াস। বোঝা যাচ্ছে সবাই? অ্যাবসোলুট মানে কোনো কোনো সন্দেহই নেই, একদম অ্যাবসোলুট জিনিয়াস একটা। তো শিয়ার জিনিয়াস, অ্যাবসোলুট জিনিয়াস। আসলে জিনিয়াস মানে তো আমরা জানি, জিনিয়াস মানে কি সবাই? জিনিয়াস So মানে much talented. বুদ্ধিমান great. আচ্ছা, So much talented. আচ্ছা জিনিয়াসের ব্যাপারে আমি একটা ট্রিভিয়া দিই আপনাদেরকে। জিনিয়াস শব্দটা কোত্থেকে আসছে, এটা আবার হচ্ছে ম্যামরা আজকে কিন্তু পছন্দ করবে না, আমি আগে থেকে বলে রাখতেছি। এই শব্দটার উৎস আমি তৈরি করি নাই, এটা অরিজিনালি গ্রিকরা এই কাজে আসলে শব্দটাকে ইউজ করতো। জিনিয়াস শব্দটা এসেছে জেনাস শব্দ থেকে। জেনাস শব্দটার মানে হচ্ছে বিগটেন, মানে প্রাচীন গ্রিক বা আরো আরো আর্লি এজে রোমান গ্রিক, ওরা তো একই আসলে সভ্যতা। তো রোমান গ্রিক ওই অঞ্চলে কোন রাজার বা ল্যান্ডলর্ডের যেই ছেলেটা ছেলে সন্তানের বাবা, তাকে জিনিয়াস বলে ডাকতো। মানে ধরেন ধরেন বেলায়েত ভাইয়ের হচ্ছে 3 ছেলে, 3 ছেলে, সবগুলোর আবার ছেলে সন্তান নাই। তো যার ছেলে সন্তান আছে, বেলায়েত হচ্ছে তাকে জিনিয়াস বলে ডাকবে। বেলায়েত স্যার, আপনি কি ম্যারিড? আন্দাজি তো বললাম। Yes sir, I am married. বলা পাইন আছে? No sir. আচ্ছা, তাহলে আপনি আপনার যদি কোনো ছেলে হয় এবং সেই ছেলের যদি ছেলে হয়, তাকে আপনি জিনিয়াস বলে ডাকবেন। কারণ মানে ছেলে সন্তানের পিতাদেরকে আসলে জিনিয়াস বলা হতো। তো এখানে আজকে দেখি তো কে কে ট্রেডিশনাল গ্রিক ভাষায় জিনিয়াস, এরকম কেউ কে আছেন? আনমিউট করেন তো দেখি, কে কে সত্যিকারের আজকে জিনিয়াস আছে। এবং আবারও বলে নিচ্ছি, এটা আমার ডেফিনেশন না, এটা রোমান গ্রিকদের ডেফিনেশন আসলে। Yes, I am. কেউ না? Yes, রাসেল, I am. আচ্ছা রাসেল আছেন, আরিফ আছেন, এরা হচ্ছে আজকের জিনিয়াস। ঠিক আছে, রুবেল, ওরা হচ্ছে আজকে জিনিয়াস। আচ্ছা Okay. তো আচ্ছা তো শিয়ার জিনিয়াস, তো অবভিয়াসলি এই জিনিয়াস সেই জিনিয়াস না। তো সায়েন্টিফিক ডিসকভারি, সায়েন্টিফিক যে ডিসকভারি গুলো, ফাইন্ড আউট গুলোকে বলা হয় ইজ পপুলারলি বিলিভড। আচ্ছা রুবেল, পপুলারলি Yeah. বিলিভড মানে কি আসলে? Popularly believed means মানে যে বিশ্বাসটা অনেক জনপ্রিয়। People believe. পিপল বিলিভ করে যেটা, সেটা কি হ্যাঁ, হ্যাঁ, সবসময় হ্যাঁ। সত্যি হতে হবে এটা না, এটা পিপল হ্যাঁ। যেটা বিলিভ করে আর কি। পপুলারলি বিলিভ মানে Right. হচ্ছে পিপল যেটা বিলিভ People করে। যেটা খুব believe সুন্দর করে, একটা right. ডেফিনেশন হলো। পপুলারলি বিলিভ মানে সায়েন্টিফিক ডিসকভারির ব্যাপারে মানুষজন সাধারণত বিশ্বাস করে যে এটা আসে একটা শিয়ার জিনিয়াস, মানে অ্যাবসোলিউট জিনিয়াসদের কাছ থেকে। কোন সায়েন্টিফিক ডিসকভারি হবে অ্যাবসোলিউট একটা জিনিয়াসের কাছ থেকে। আপনার আমার মতো সাধারণ মানুষ কোনো ডিসকভারি করতে পারবে না, এটা হচ্ছে পপুলারলি বিলিভ। যেমন Yeah. ইন্টেলেকচুয়াল যে স্টাররা আছে, হ্যাঁ মানে বিজ্ঞানীদের মধ্যে স্টার যারা আছে, যেমন ন্যাচারালিস্ট চার্লস ডারউইন। চার্লস ডারউইনকে কিন্তু বিজ্ঞানী না, মানে ট্রেডিশনাল সায়েন্টিস্ট তো বটেই, সবাই তো সায়েন্টিস্ট আসলে ওনারা, বাট সায়েন্টিস্টের মধ্যে উনি হচ্ছেন ন্যাচারালিস্ট, মানে যারা ন্যাচারাল সায়েন্সের উপরে দক্ষ তাদেরকে ন্যাচারালিস্ট বলে। তো ন্যাচারাল সায়েন্সের স্পেশালিস্ট চার্লস ডারউইন, তার মতো একজন শেয়ার জিনিয়াস, অথবা আলবার্ট আইনস্টাইন, সেও একটা জিনিয়াস, বা আইজাক নিউটন, মাইকেল ফ্যারাডে, এরকম জিনিয়াসদের কাছ থেকে আসলে পপুলারলি বিলিভ করা হয় যে সায়েন্টিফিক ডিসকভারি গুলো আসে। আওয়ার ভিউ, তারপরে লাইনটা বললো আমাদের ভিউ নিয়ে, রুবেল, রাইট, অফ সাচ Yeah, ইউনিক কন্ট্রিবিউশন টু সায়েন্স। আমরা যে সায়েন্সে ইউনিক কন্ট্রিবিউশন গুলোকে নিয়ে আমরা যে ভিউটা করি, আমাদের যে ধারণা, ভিউটা মানে তো অবশ্যই আমাদের পার্সপেক্টিভ, অফেন ডিসরিগার্ড
ডিসরিগার্ড মানে কি? অস্বীকার, অস্বীকার করা, ডিসরিগার্ড। ইংলিশে সিনোনিম বললে কি হবে? deny, ডিনাই। হ্যাঁ, Deny. ডিনাই অস্বীকার করাকে ডিনাই করে বা ডোন্ট একসেপ্ট, তাই না? অনেক সময় একসেপ্ট করে না, ডিসরিগার্ড করে মানে হচ্ছে একসেপ্ট করে না। আসলে কোন জিনিসটাকে একসেপ্ট করে না? মানুষটার প্রায়র এক্সপেরিয়েন্সকে, আগের এক্সপেরিয়েন্সকে, অথবা এফোর্টস গুলাকে, যেটা তার পূর্বসূরীরা, প্রিডেসেসর মানে হচ্ছে তার আগে একই ফিল্ডে কাজ করে গেছে, এরকম লোককে বলে প্রিডেসেসরস। মানে অগ্রবর্তী, পিপল, অগ্রবর্তী জনগণ আর কি, পিপল হু ওয়ার্ক on the same field earlier. আমার আগে এই ফিল্ডে যারা কাজ করে গেছে তারা আমার প্রিডেসেসরস। ঠিক আছে? সো আমাদের যে ভিউটা আছে এরকম কন্ট্রিবিউশন নিয়ে, আমরা যে ভাবি জিনিয়াসের আবিষ্কারের কথা, যখন আমরা ভাবি, আমরা প্রায় আসলে ডিসরিগার্ড করি, ডিনাই করি এই মানুষটার এর আগের এক্সপিরিয়েন্স গুলোকে এবং তাদের যে প্রিডেসেসররা আছে তাদের যে অবদানগুলোকে, সেগুলোকে। এটার ব্যাপারে আমি একটা ছোট উদাহরণ দিই। আমি হচ্ছে প্রথম আইএলটিএস এক্সামিনেশন দেই আমার ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষার পরে আর কি, এবং আমি 8 পাই। তো ধরুন আমাকে তখন যদি কেউ জিজ্ঞেস করতেন যে ভাই আপনি কতদিনের প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস এর জন্য আমি আসলে প্রিপারেশন নিচ্ছি 2 মাস থেকে 3 মাসের মতো। বাট এটাই কি আসলে সত্য হলো, পুরো সত্য? যে 2-3 মাসের প্রিপারেশনে কি সত্যি আমি আইএলটিএস 8 পেয়েছি? না, আসলে তা না। তার কারণ তার আগে আমার কিন্তু আমার ওই যে এসএসসির পড়াশোনাটা কেমন স্কুলে ছিল, ইন্টারমিডিয়েট আমি একটা ইংলিশ মিশনারি কলেজের এনভায়রনমেন্ট আমি পড়েছি, আমার হয়তো মুভি দেখার বা বই পড়ার এক্সপিরিয়েন্স ছিল, আমার ফ্যামিলির কন্ট্রিবিউশন ছিল, রাইট? সো সব এবং আমি হচ্ছে জিআরইর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সো জিআরই নাকি এসিটির জন্য বোধহয় আমি প্রিপারেশন নিচ্ছিলাম। সো অনেকগুলো ফ্যাক্টর আমার পিছনে কিন্তু কন্ট্রিবিউট করছিল বছরের পর বছর, অন্তত 3 বছর। দেন আমি যখন পরীক্ষা দিতে গেলাম আইএলটিএস, ওটার জন্য আমার বেসিক সাজেশনস গুলো নিতে আমার হয়তো 3 মাসের একটা বা 2 মাসের একটা প্রিপারেশন নিতে হয়েছে। সো হুট করে দেখলে মনে হয় আমি আসলে আমি 2 মাসের ক্লাস প্রিপারেশন আইএলটিএস পেয়েছি। বাট কথাটা কিন্তু সত্য না, সবাই বুঝতে পারলেন তো, রাইট রুবেল? গট ইট? Yeah. এটা কিন্তু কথাটা সত্য না, আমি কিন্তু 2 মাসের প্রিপারেশনে সত্যিকার অর্থে আইএলটিএস 8 পাইনি। এটার পেছনে বছরের পর বছরের ব্যাকগ্রাউন্ড আসলে ছিল। এটাকেই বলা হচ্ছে প্রায়র এক্সপিরিয়েন্স। আওয়ার ভিউ অফ সাচ কন্ট্রিবিউশন টু সায়েন্স অফেন ডিসরিগার্ড, ডিনাই প্রায়র এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য এফোর্ট অফ লেসার নোন প্রিডেসেসরস, আগের যারা আছে কম পরিচিত লোকজনের অবদানগুলোকে। না, কনভেনশনাল উইশডম, কনভেনশনাল মানে হচ্ছে আমাদের ট্রেডিশনাল বা যেটা আসলে পপুলার, তাই না? কনভেনশনাল মানে হচ্ছে ট্রেডিশনাল অথবা পপুলার। ওই যে বেলায়েত ভাই যেটা বলছে যে পিপল বিলিভ করে, যেটা কনভেনশনাল উইজডম। উইজডম বলতেও ওই জিনিসটাকে আসলে বোঝাচ্ছে প্রচলিত উইজডম। গ্রেটনেস বা ওয়াইজ পার্সনদের সম্পর্কে আমরা যেটা ভাবি সেটাকে উইজডম বলে। সো কনভেনশনাল উইজডম মানে হচ্ছে প্রচলিত বা ট্রেডিশনালি আমরা যেটা ভাবি আসলে নলেজ সম্পর্কে, এই থটসটা, এই থিঙ্কিংটা, কনভেনশনাল উইজডম মানে হচ্ছে প্রচলিত থিঙ্কিং। অলসো প্লেস গ্রেট ওয়েট মানে অনেক জোর দেয়, প্লেস গ্রেট ওয়েট অন ইনসাইট। ইনসাইট শব্দটার এই ক্ষেত্রে মিনিংটা আপনারা ইতোমধ্যেই বুঝতে পেরেছেন, এটা Talent. মানে হচ্ছে ট্যালেন্ট। হ্যাঁ, ট্যালেন্ট। তাহলে আমরা প্রচলিত ভাবে যখন চিন্তা করি যে একজন আবিষ্কারকের কথা আমরা যখন ভাবি তখন, বা সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের কথা যখন আমরা ভাবি, আমরা আসলে বেশ জোর দিই ট্যালেন্টের উপরে, যে একজন সায়েন্টিস্ট হইতে হলে তাকে অনেক ট্যালেন্টেড হইতে হবে।
বা ট্যালেন্ট জিনিসটার কারণেই তারা আসলে আবিষ্কার করতে পারে। অ্যাজ ইফ, যেন, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, যেন আইডিয়া, এটা কিন্তু অ্যাজ ইফ বলে যে কথাটা বলবো সেটা কিন্তু সত্য নাও হতে পারে, রাইট? তো অ্যাজ ইফ তুমি আগে থেকেই জান, মানে এরকম ভাবে আমরা বলি না, সে কেমন ভাবে হাঁটতেছে দেখো, যেন অ্যাজ ইফ সে এই এলাকার রাজা। তো আমি যখন বললাম রুবেল যে অ্যাজ ইফ সে এই এলাকার রাজা, আমি কি আসলে অ্যানাউন্স করতেছি সে এলাকার রাজা, নাকি আমি একটু নেগলেক্ট করেই বললাম? রাইট? Neglect সবাই, আমি কিন্তু একটা Neglect তথ্য করে দিচ্ছি না, রাসেল কেন? কি মনে হয়? আমি কিন্তু আসলে বলতেছি না যে ও এই এলাকার রাজা, আমি একটু যেন খোঁচা মেরেই বললাম অ্যাজ ইফ হুম, সে এই এলাকার রাজা, অ্যাজ যেন ইফ সে এলাকার রাজা। আইডিয়া, অ্যাজ ইফ যেন আইডিয়া স্পন্টেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি কথাটার মানে কি সবাই? স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে, willingly correct. বা আহ, willingly, yeah, willingly এটা ঠিক উইলিংলিটা বোধহয় ভালো হলো না, আমি বলবো এফোর্টলেসলি, তাই না? এফোর্ট, right. এফোর্ট, এফোর্ট ছাড়া। Effortless. স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্ত ভাবে যে বাংলাটা বললেন, এটা কিন্তু আসলে বোঝাচ্ছে যে এফোর্টলেসলি, কোনো এফোর্ট ছাড়াই আসলে কোনো কিছু বের হয়ে আসে। স্যার পপ, জেনারেলি বলা যাবে। না মনে হয়, জেনারেলি বোধহয় স্লোলিও কোনো কিছুকে জেনারেলি বলা যেতে পারে। স্পন্টেনিয়াসলি যেটার পিছনে আপনার কোনো এফোর্টই নাই, আপনি বসে আছেন, স্পন্টেনিয়াসলি আপনার মাথায় একটা কবিতা চলে আসলো। আপনারা কে কে কবিতা লিখতে পারেন বলেন তো দেখি? কেউ কবিতা লিখতে পারেন? পপ মানে হচ্ছে হুম, আবির্ভাব ঘটা, পপের অ্যারাইভ, অ্যারাইভ আর হচ্ছে কাম, চলে আসা, উদয় হওয়া, রাইট? এটাকে বলে হচ্ছে পপ ইনটু। তো কারো মাথায় যেন হুট করে একটা আইডিয়া একদম এফোর্টলেসলি আসলে চলে আসে। তো এখানে তিনটা সেন্টেন্স আসলে বলছে, এবং আপনারা এবার আমাকে অপশনস গুলোতে যাওয়ার আগে আপনারা একবার ভাববেন যে এখানে আসলে বললোটা কি। সায়েন্টিফিক ডিসকভারিকে পপুলারলি বিলিভ করা হয় যে এটা শিয়ার জিনিয়াস একটা বিষয়, জিনিয়াসনেসের একটা বিষয়। আওয়ার ভিউ, আমরা কারা পপুলার বিলিভই, তাই না? আওয়ার ভিউ বা পপুলার বিলিভ এই ইউনিক কন্ট্রিবিউশনকে প্রায় ডিসরিগার্ড করে, প্রায় ভুলে যায় ওই লোকজনগুলোর আগের কোনো এক্সপিরিয়েন্সের কথা বা তাদের পূর্বপুরুষদের বা পূর্বসূরীদের কারো এফোর্টের কথা। কনভেনশনাল উইজডম, এটা আবার কিসের সিনোনিম? ওই পপুলার বিলিভেরই সিনোনিম। তাহলে তিনটা লাইনই পপুলার বিলিভ নিয়ে বলছে। অলসো প্লেস গ্রেট ওয়েট অন ইনসাইট ইন প্রমোটিং ব্রেক থ্রু সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। তো পপুলার বিলিফ আরো কি করে, খুব জোর দেয়, হ্যাঁ, খুবই এফোর্ট মানে ওয়েট রাখে ট্যালেন্টের উপরে, যেন মানুষের মাথায় এই আইডিয়া গুলো ফুললি ফর্ম এবং ফাংশনাল ওয়েতে স্পন্টেনিয়াসলি চলে আসে। সবাই ওকে কিনা? রাইট? কোনো না জানা ওয়ার্ড আছে এখনো? এভরিওয়ান? আমাদের অ্যান্সার ইম্পর্টেন্ট না। দেখুন, প্রথম থেকে আমরা যখন ডেভেলপ করতে চাচ্ছি, আমি আপনাদের যে জিনিসটা এফোর্ট দিব, শুধু তো আমি আপনাদের কোশ্চেন বুঝাবো না, আমি আপনাদের আরো ম্যাটেরিয়াল দিব আপনাদের বেসিক রিডিংটাকে ইমপ্রুভ করার জন্য, যেন আইএলটিএস এর এই সেশনস গুলো শেষ করার পরে আপনারা আগের তুলনায় বেটার একজন কি হন, রিডার হয়ে উঠতে পারেন, আপনার জন্য বেটার একজন লিসনার, বেটার স্পিকার এবং বেটার রাইটার যেন আপনারা হতে পারেন। আইএলটিএস একটা বাই প্রোডাক্ট আসলে, স্কোরটা আইএলটিএস কোর্সের এটা একটা বাই প্রোডাক্ট, বাট মূল এফোর্টটা হচ্ছে যে ইউ শুড বি আ বেটার পারসন দেন ওয়ার ইউ ওয়্যার প্রিভিয়াসলি। সো কোনো শব্দ আছে কিনা সবাই একটু দেখুন তো, ঘটনাটা সবাই আমরা প্রথম প্যারাগ্রাফের বুঝতে পারছি কিনা? ওকে, রুবেল স্যার ঠিক আছে, Yes, বেলায়েত yes. স্যার, Yes, sir. আরিফ, দেখি Sir, আর কারা কারা আছেন? Sir, breakthrough. ব্রেক থ্রু, ব্রেক থ্রু মানে হচ্ছে কি ওই ক্রিকেটের ভাষায়? আচ্ছা, ক্রিকেটের ব্রেক থ্রুটা মানে কি, কে বলতে পারবে? একটা উইকেট ক্রিকেটের ফেলে ব্রেক দিয়ে থ্রু, বা একটা বিরাট অর্জন বা বিরাট একটা চেঞ্জ, ভূমিকা হঠাৎ রাখে। চেঞ্জ, আকস্মিক যে চেঞ্জটা, এইটা, হ্যাঁ, রহস্য দিস ভেদ ইজ দ্য করা, ওয়ার্ড। কোনো কিছুর রহস্য ভেদ করা। হঠাৎ হঠাৎ এটাও চেঞ্জ, আসলে হয় আসলে, কিন্তু হঠাৎ করে হইতে হয়। হঠাৎ ব্রেক পরিবর্তন। থ্রু জিনিসটা, যে পরিবর্তনটা, সেটা আসলে হঠাৎ করে হয়। তো Correct. হঠাৎ করে মানে কোনো উইকেট পড়তেছে না, দুই মানে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যানই হচ্ছে সেঞ্চুরি করে ফেলছে, হুট করে এসে দুইটা উইকেট পড়ে গেল, এটা হচ্ছে ব্রেক থ্রু। তো এটা Sudden চেঞ্জ, change. কিন্তু হঠাৎ করে চেঞ্জ হতে হবে, হ্যাঁ, সাডেন চেঞ্জ। সো আমাদের যে সাডেন সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস গুলো হয়, সেখানে মানুষজন আসলে বা কনভেনশনাল উইজডম আসলে
ইনসাইট বা ট্যালেন্টের উপরে খুব জোর দেয়, যে ট্যালেন্টের কারণে এটা আসলে হয়েছে, নাহলে আসলে হইতো না। সবাই ওকে কিনা? আব্দুর রহমান স্যার, Yes. আশরাফুল হক, জাবেদুর রহমান, হুমায়রা, আসাদ, স্বপ্না, ইয়েস। আপনারা অনেকে আছেন আজকে। আহ সবারই মোটামুটি মনে হয় আজকে প্রথম। আমাদের এর আগের সেশনটায় কেউ কি জয়েন করতে পেরেছিলেন? রমজানের আগে যে আমাদের সেশন হয়েছিল, না, করা হয় না। ফ্রি সেশন হয়েছিল। আচ্ছা, আজকে আপনারা জয়েন করেছেন। সো ওকে ফাইন, আমরা আজকে একটু দেখবো যে আমরা সবাই রিডিংটা করতে পারছি কিনা। এনিওয়ে, আমরা কোথায় ছিলাম? আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়েছি সবাই, রাইট? এইবার আমরা একটা কাজ করব, এই প্যারাগ্রাফটার সাথে আমরা একটু মেলানোর চেষ্টা করব আমাদের প্রশ্নের অপশনস গুলোকে। Let's see. চলুন দেখি। এই আমাদের প্রশ্ন, তাই না? প্রশ্নটাকে আর একটু নিচে নামাই, যেন পুরো জায়গা থাকে। এই তো। এবার আমরা হচ্ছে এই প্যাসেজের মূল পারপাসটা কি সেটা এখান থেকে আমরা ম্যাচ করার চেষ্টা করব। নাও, যখন আপনারা ম্যাচ করছেন আপনারা ফলো করবেন এই টেকনিকটাকে, মাল্টিপল চয়েসের ক্ষেত্রে প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস অফ এলিমিনেশনটা হচ্ছে বাদ দেওয়ার পদ্ধতি। আপনি কারেক্ট অ্যান্সারটা না খুঁজে আপনি আসলে খুঁজবেন রং অ্যান্সার গুলোকে। এটা এই টেকনিক, এই প্রসেস অফ এলিমিনেশনের টেকনিক আপনারা দেখতে পাবেন যে কোনো ধরনের ট্যালেন্ট প্রতিযোগিতায়। দেখবেন 32 জন হচ্ছে বিশ্ব সুন্দরীকে সিলেক্ট করা হয়েছে। তো প্রথম এপিসোডেই 32 জনের মধ্যে থেকে ওরা 31 জনকে বাদ দিয়ে একজনকে সিলেক্ট করে ফেলতে পারতো, তাই না? কিন্তু সেটা কি করে বেলায়েত ভাই, কি মনে হয় কি করে প্রথম এপিসোডে, বলেন তো? সব বাদ দেয়, বাদ দিতে থাকে। হ্যাঁ, বাদ দেয়। 16 জনকে বাদ দেয়, রাইট? তারপর 8 জনকে বাদ দেয়, তারপর 4 জনকে বাদ দেয়, আস্তে আস্তে করে বাদ দিতে থাকে। এই জিনিসটা এখন আমরা চলন করার চেষ্টা করি। আমাদের অপশন হচ্ছে 4টা। এই অপশনস গুলো আপনাদের মধ্যে থেকে একজন এখন পড়বে। কোন একজন মেয়ে পড়ুক। মেয়েদের মধ্যে কে আছেন যিনি পড়তে পারবেন? দেখেন তো, হাত তুলতে পারছেন কিনা মেয়েদের মধ্যে। এনিওয়ান? এনি ফিমেল পার্টিসিপেন্টস? নাই? দেখি দেখি দেখি, হুমায়রা ম্যাম আনমিউট করেন তো, দেখি পারবেন কিনা। জি এই তো হুমায়রা আনমিউট করে ফেলছে, গ্রেট। অপশনস গুলো পড়বেন, আর জাতির পক্ষে সবাই হচ্ছে বাদ দিতে থাকবে এখান থেকে। এই অপশনটা একটু পড়ুন, এতে কি লেখা আছে? এতে দেওয়া আছে ডিফারেন্ট পার্টিকুলার আইডিয়াস। গুড। তারপর বি? বি কম্পেয়ার সার্টেন বিলিফস। সি হচ্ছে গুড। ডিসপ্রুভ এ ওয়াইডলি হেল্ড ভিউ। ডি হচ্ছে আউটলাইন এ কমন অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন। ওকে, ঠিক আছে। আপনারা কেউ কেউ এটার কারেক্ট অ্যান্সার এখন অনুমান করতে পারছেন, যেহেতু আমরা প্যারাগ্রাফটা ভালো করে আসলে পড়েছি। বাট স্টিল আমরা কিছু অংশকে বাদ দিতে পারবো এখান থেকে। কিভাবে বাদ দিব আমি আপনাদেরকে বলি। আমরা যখন এখানে পড়লাম, দেখুন এখানে আমরা যে পয়েন্ট গুলো পড়েছি, এখানে অপশনস গুলোর মধ্যে দেখুন যে মূল অংশগুলো হচ্ছে আইডিয়াস, বিলিভস, ভিউ এবং অ্যাজাম্পশন। আইডিয়াস, বিলিভ, ভিউ এবং অ্যাজাম্পশন। ডিফেন্ড পার্টিকুলার আইডিয়াস, মানে কিছু আইডিয়াগুলোকে ডিফেন্ড করছে, সাপোর্ট করছে। কম্পেয়ার করছে সার্টেন বিলিফকে, তুলনা করছে। ডিসপ্রুভ করে দিয়েছে একটা ভিউকে। আউটলাইন মানে আলোচনা করছে একটা অ্যাজাম্পশনকে। নাও, কোনগুলোকে আমরা বাদ দিতে পারি খেয়াল করে দেখেন। এখানে আপনারা একটু ওভারঅল তাকান, দেখুন এখানে কি প্রথমে আপনারা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। দেখেন তো, এখানে মূল আইডিয়াটা, আইডিয়া, বিলিভ, ভিউ, অ্যাজাম্পশন একই মিনিং, 4টা শব্দের কিন্তু একই মিনিং, তাই না? মোটামুটি আইডিয়াস আর কি। তো এখানে দেখুন তো, একটা আইডিয়া বা একটা অ্যাজাম্পশন নিয়ে আলোচনা করেছে নাকি কয়েকটা নিয়ে আলোচনা করেছে? কয়েক ধরনের আলোচনা কি আছে? যেমন ধরুন প্রথমটা হচ্ছে ইজ পপুলারলি বিলিভড। এখানে যে আপনি যদি গ্রামাটিক্যালি চিন্তা করেন, এখানে একটার কথা বলছে, কারণ এখানে ইজ আছে সিঙ্গুলার। আওয়ার ভিউ সিঙ্গুলার না প্লুরাল? সবাই, আওয়ার ভিউ যেখানে লেখা আছে শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? Singular, it's singular. সিঙ্গুলার, হ্যাঁ, আওয়ার ভিউ সিঙ্গুলার। কনভেনশনাল উইজডম সিঙ্গুলার না প্লুরাল?
Conventional wisdom, singular. সিঙ্গুলার। তো তিনটা সেন্টেন্সই আসলে সিঙ্গুলার উইজডম, ভিউ বা বিলিভের কথা বলছে, তার মানে সিঙ্গুলারের দিকে আছে। তাহলে পুরোটা তারা ডিফেন্ড করুক, কম্পেয়ার করুক, ডিসপ্রুভ করুক বা আউটলাইন করুক, তারা আসলে একটা ভিউ নিয়ে বা বিলিভ নিয়ে আলোচনা করছে, একটা ভিউকে ব্যাখ্যা করছে। তো তার মানে আপনারা আসলে এখান থেকে দুটোকে বাদ দিতে পারেন অপশনের লিস্ট থেকে। কোন দুটোকে বলুন তো দেখি? প্রথম A দুইটাকে। and B, প্রথম E দুইটাকে and বাদ B, দেওয়া যায়। কারণ এরা প্লুরাল আলোচনা করেছে, আমাদের অ্যান্সার প্লুরাল হবে না। সো আপনার অপশনের সাথে সাথে দুটো কমে গেল, এটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। স্যার নাও 4 সি আর নাম্বারটাই হবে। হ্যাঁ, সি আর ডির মধ্যে এবার আমরা হচ্ছে একটাকে রাখবো। সি আর ডি দুটোই হচ্ছে সিঙ্গুলারের কথা বলছে, ভিউ এবং অ্যাজাম্পশন। সো তখন আমাদের কি কি করতে হবে? এই লাস্ট অংশের দিকে আর আমরা ফোকাস করলে চলবে না, কারণ দুটো আসলে একই কথা বলছে। তাহলে প্রথম অংশের দিকে তাকাই, ডিসপ্রুফ নাকি আউটলাইন। এখানে আরেকবার আপনারা যদি তাকান, এখানে যেই এই ন্যাচার আওয়ার ভিউ, উইজডম বা বিলিভের কথা বলছে, সেটাকে কি ডিসপ্রুভ করেছে নাকি ব্যাখ্যা করেছে? ডিসপ্রুভ Outline. মানে বাদ দেয়া, নাকি আউটলাইন করেছে? বাদ দিয়েছে নাকি Outline আউটলাইন করেছে। করেছে? Outline. সবাই কনভিন্সড বাদ দিয়েছে? বাদ দেওয়ার কথা কিন্তু আচ্ছা, বলেনি। বাদ দিন। সব জায়গায় কোনো জায়গায় বলে নেই যে এটা আসলে ঠিক না, এটা ঠিক না, ঠিক না, ঠিক না, কোনো জায়গায় বলেনি। সো এই জন্য সি আর ডি এর মধ্যে বেটার অ্যান্সার হচ্ছে ডি, কারণ আপনি সি কে বাদ দিতে পারছেন ডিসপ্রুভের কথাটা থেকে। এই জন্য আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ডি। আপনাদেরকে সাথে সাথে কি করতে হবে? অ্যান্সার পেপারে, যারা পেপার বেইজে পরীক্ষা দেবেন, আপনাদের অ্যান্সার পেপারে অ্যান্সারটাকে ট্রান্সফার করে ফেলতে হবে সাথে সাথে। অ্যান্সার পেপারটা কিরকম দেখতে? চলুন আমরা একটু অ্যান্সার পেপারটা দেখে আসি। এই যে রিডিং এর অ্যান্সার পেপার দেখতে এরকম। রিডিং এর অ্যান্সার পেপারের 27-এর পাশে, 27 এখানে ছাপার ভুলের জন্য দেখা যাচ্ছে না, এদিকে বোধহয় 27 হওয়ার কথা। হ্যাঁ, এদিকে বোধহয় না, এদিকে 27, এখানে 27। এখানে আপনাদেরকে সাথে সাথে লিখে ফেলতে হবে, কি লিখে ফেলতে হবে? ডি। কারেক্ট অ্যান্সার শুধুমাত্র ডি। ওকে। আর আপনারা যারা কম্পিউটার বেস পরীক্ষা দেবেন, এখানে ক্লিক করলেই হবে, আপনাদের আর কোনো কিছু করতে হবে না। So, এভাবে আমাদের অ্যান্সারটা আসলো হচ্ছে ডি। সো কিভাবে অ্যান্সারটা আসলো? প্রসেসটা যদি ছোট আকারে আবার আমরা একটু বলি, আমরা হচ্ছে যখন সলভ করতে গেলাম, আমরা প্রথমে হচ্ছে হেডলাইন পড়লাম, পরে কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়লাম, তারপর আমরা কোশ্চেন পড়েছি। কোশ্চেনের অপশনস গুলো আমরা পড়িনি। কোশ্চেন পড়ে আমরা ধরতে পারলাম যে এখানে একটা ডিরেকশন দেওয়া আছে, যে এটার অ্যান্সারটা প্রথম প্যারাগ্রাফ আছে। প্রথম প্যারাগ্রাফটা আমরা দেখতে পেলাম যে খুব বেশি বড় নয়, তো আমরা এটাকে সলভ করার চেষ্টা করলাম। যদি বড় হতো তাহলে আমাদের অন্য একটা টেকনিক আসতো, যেটা সামনের ক্লাসে বা মূল ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা তখন প্যারাগ্রাফটাতে চলে গেলাম, আমরা প্যারাগ্রাফটা পড়লাম, পড়ে আমরা খেয়াল করলাম এখানে কি বলেছে, সামারিটা আসলে কি, পারপাসটা কি। দেন আমরা যখন অপশনসে এসেছি, কোশ্চেনে আসলাম আবার, তো অপশনসে এসে আমরা অ্যান্সারটা বের করার চেষ্টা করছি। তখন আমরা প্রসেস অফ এলিমিনেশন ফলো করলাম, বাদ দেওয়ার পদ্ধতি। বাদ দেওয়ার পদ্ধতিতে গিয়ে আমরা আসলে অ্যান্সারটাকে বের করে নিয়ে আসছি, আমরা বাদ দিয়ে দিই। সো এটা ছিল আমাদের রিডিং এর প্রসেস। নাও কোশ্চেন টাইপ সম্পর্কে বা মাল্টিপল চয়েস সম্পর্কে সলভ করার আরো কিছু ব্যাপার আছে, যেটা আসলে ক্লাসে আলোচনা করতে হবে। আজকে যেটা আমি আপনাদেরকে জাস্ট ফোকাস করতে বলবো, সেটা হচ্ছে পড়া গেল কিনা। যারা বিশেষ করে ফোনে আছেন, পড়া যাচ্ছে? সবাই কি মনে হয় পড়া যাবে? রিডিং ক্লাস জি, জি, স্যার। পড়া যাবে। জি পড়া যাবে স্যার। জি পড়া যাবে। রাইট? ঠিক আছে, তাহলে এটাই আসলে মোটামুটি আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের বোধহয় 15 তারিখে আরেকটা সেশন আছে। আজকের সেশনটা আমি আমাদের আরেকটু সময় আছে, আমরা আরেকটা কোশ্চেন সলভ করে ফেলতে হলে আমাদের আরেকটু মানে 9 মিনিটের মতো সময় আছে। সবাই করবো নাকি করবো না? আরেকটা প্রশ্ন। স্যার। সেকেন্ড Yes, কোশ্চেনটা sir, অত বেশি কঠিন না। এই তো প্রশ্নটা, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এটা, হোয়াট আর দ্য রাইটার্স ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। একই রকম প্রশ্ন, তো পারবেন আপনারা আসলে, এটা অল্প সময় লাগবে। চলুন আমরা দেখি সেকেন্ড কোশ্চেনটা এবার সলভ করতে পারি কিনা। সেকেন্ড কোশ্চেনের জন্য আমাদের কিছু নতুন ভলান্টিয়াররা লাগবে। আগের ভলান্টিয়াররা বেশ ভালোই কাজ করলেন, নতুন ভলান্টিয়ারদের সাথে এবার আমরা একটু প্র্যাকটিস করব। অপশনস আপনাদের নিশ্চয় মনে আছে, অপশনস আমরা আগে পড়বো না, আমরা হচ্ছে প্রশ্নটা পড়ে নেব। প্রশ্ন পড়ে আমরা প্যাসেজে চলে যাব, ঘুরে এসে আমরা হচ্ছে অপশনস গুলোকে দেখবো। আম, বাইরের কেউ? আব্দুর রহমান স্যার পড়তে পারবেন? এমডি আব্দুর রহমান স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে হোয়াট আর দ্য রাইটার ডুইং ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, তাহলে
আমরা জানি যে আমাদের ডিরেকশনটা কোথায়, তাই না? সেকেন্ড প্যারাগ্রাফে যেটা second paragraph. দেখেন, সেকেন্ড প্যারাগ্রাফটা খুব একটা বড় না। ওকে, আব্দুর রহমান স্যার, আপনার খেলা শুরু এখন, পড়া শুরু করুন। Okay, there may be some limited truth to this view. However, we believe that it largely misrepresents the real nature of scientific discovery, as well as that of creativity and innovation in many other realms Realm. of human এন্ডিভার্স, endeavor. এন্ডিভার্স। আচ্ছা, না জানো কোনো শব্দ আছে কিনা আব্দুর রহমান স্যার? মোটামুটি সবগুলাই জানি। আচ্ছা, ঠিক আছে। লিমিটেড ট্রুথ, লার্জলি মিসরিপ্রেজেন্ট, সায়েন্টিফিক ডিসকভারি, ক্রিয়েটিভিটি, রেলম। রেলম শব্দটার মানে কি? রেলম, রেলম মানে হচ্ছে এরিয়া, জায়গা আর কি। এন্ডিভার্স, এটা খুবই সুন্দর একটা শব্দ। প্রচেষ্টা। এন্ডিভার্স মানে হচ্ছে ট্রাই, এফোর্ট, তাই না? এফোর্ট বা অ্যাচিভমেন্টও বোঝায় আসলে, টাইম টু টাইম অ্যাচিভমেন্টস কেও বোঝায়। সরি, ইলেকট্রিসিটি। ওকে, সো কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে এই দুটো শব্দের মিনিং বোঝাতে। আমরা আব্দুর রহমান স্যারের সাথে আছি। লিমিটেড ট্রু টু দিস ভিউ। আচ্ছা, আব্দুর রহমান স্যার, এই দিস ভিউ বলতে কোন ভিউটাকে বোঝাচ্ছে? ফার্স্ট প্যারাগ্রাফে যে ভিউটা আমরা পেয়েছি সেই ভিউটা। সেটা কি ছিল? বুঝে, সেটা ছিল হচ্ছে কি জানি ছিল ডিসকভারি হতে মাদ্রাসা। গেলে ইনবন্ড ট্যালেন্ট হতে হবে। হ্যাঁ, ট্যালেন্টেড হতে হবে, তাই না? আর আউটলাইন ট্যালেন্টেড হতে হবে, এটা হচ্ছে আগের লাইনের ভিউটা। তো ওরা বলছে সাম লিমিটেড ট্রু আছে বলে একটা হাউএভার দিয়েছে, বাট। এখন আব্দুর রহমান স্যার, বাট বলে মানুষজনকে আগের কথাটাকে সাপোর্ট করে নাকি উল্টা কথা বলে? অবভিয়াসলি উল্টা কথা বলে। উল্টা কথা বলে কিন্তু। তাহলে ওরা কিন্তু এখন ঘুরাই দিবে। তাহলে ওরা কি এটাকে ট্রু বলবে না ফলস বলবে, কি মনে হয়? ফলস বলবে। আচ্ছা, উই বিলিভ দ্যাট, ওরা আবার কি বিশ্বাস করতেছে দেখেন, লার্জলি মিসরিপ্রেজেন্ট দ্য রিয়েল নেচার অফ সায়েন্টিফিক ডিসকভারি। আব্দুর রহমান স্যার কি বোঝাচ্ছে? আগের কনসেপ্টটাকে লার্জলি মিসরিপ্রেজেন্ট করে। দ্যাট মে বি ট্রুথ ফর লিমিটেড মানে সায়েন্সের সত্যিকারের ডিসকভারি যেটা, সেটাকে আসলে ওটা প্রকাশ করে না, তাই না? ওইটা আসলে রিপ্রেজেন্ট করে না, এটা আসলে উল্টাটাই করে। এবং এটা ক্রিয়েটিভিটিকেও ঠিক মতো প্রকাশ করে না, তাই না? এটা ইনোভেশনকেও প্রকাশ করে না। হ্যাঁ, মানুষের অ্যাচিভমেন্টের মানে এটার সে পুরোপুরি হচ্ছে কি বলে, এটা ভালো বলতেছে না গালাগাল করতেছে রহমান স্যার? গালাগাল করলো। আচ্ছা, তাইলে এবার আপনি আমাকে বলেন যে, এবার সবাই একটু এ থেকে ডির দিকে আমরা তাকাই, রাইট? আব্দুর রহমান স্যার, আগে ডিটা পড়েন আপনি, আগের বার যেহেতু ডি হয়েছে, ডিটা আগে দেখেন। আর্গুমেন্ট অবভিয়াসলি নট। তারপর সি, এক্সপ্লেনিং অ্যান অ্যাপ্রোচ, এটা মনে হচ্ছে না। আচ্ছা, ওকে ফাইন। বি, জাস্টিফাই এ স্ট্যান্ড পয়েন্ট। জাস্টিফাইং এর স্ট্যান্ড হচ্ছে ওপিনিয়ন কে বোঝায়। হ্যাঁ, স্ট্যান্ড পয়েন্ট মানে হচ্ছে ভিউ কে আসলে বোঝানো, ভিউ পয়েন্ট। জাস্টিফাই মানে তো বুঝতে পারছেন যে পক্ষে যুক্তি দেয় আর কি, যেটার পক্ষে এই যুক্তিগুলো আছে। আর এ, ক্রিটিসাইজিং অ্যান অপিনিয়ন, অবভিয়াসলি এ শুড বি দ্য কারেক্ট। বুঝতে পারছেন তো আমি কেন উল্টা দিক থেকে পড়লাম? আচ্ছা, এইটা বোধহয় অবভিয়াস ছিল। সবাই আপনারা কি মনে হয়, আপনি কি আপনারা কি রহমান স্যারের সাথে একমত যে এ হবে অ্যান্সার? এভরিওয়ান? ইয়েস স্যার। ক্রিটিসাইজিং এন ওপিনিয়ন, ওপিনিয়ন কি ক্রিটিসাইজ করতেছে, তাই না? ওই যে হাউএভার এর মাধ্যমে, রাইট, বললো যে এটা আসলে লার্জলি মিসরিপ্রেজেন্ট করে, এটা একটা নেগেটিভ কথা। হ্যাঁ, তারপর ক্রিয়েটিভিটিকেও মিসরিপ্রেজেন্ট করে, ইনোভেশনকে মিসরিপ্রেজেন্ট করে। জাস্টিফাই করলো না, পক্ষে কথা, ওরা পক্ষে কথা বলে নাই, ওরা কোনো অ্যাপ্রোচের কথা এখানে বলেনি, এক্সপ্লেন করে নাই। যেহেতু বি হবে না, ডিও হবে না, কারণ সাপোর্টও আসলে করে নাই, জাস্টিফাই বা সাপোর্ট করে নাই। সো রয়ে গেল একটাই, আমরা মোটা একদম নিশ্চিত যে 28 আনসার আসলে এই হবে। সবাই ওকে? রহমান স্যার কেমন মনে হলো? সোজা লাগলো না কঠিন লাগলো বলুন? না, ফার্স্টটা রিলেটিভলি কঠিন ছিল,
সেকেন্ডটা বেশ সহজ ছিল। সেকেন্ডটা সহজ হয়েছে। এটাও একটা ব্যাপার আসলে আইএলটিএস এর রিডিং এর ক্ষেত্রে, যে মিক্সড আসবে। কি কি হয় জানেন, আমরা একটা দুটো কোশ্চেন কঠিন দেখে ওগুলোর পিছনে যুদ্ধ ঘোষণা করি, যে চাহে কুছ ভি হো যায়, আজকে আমার যে কয় মিনিটই লাগুক না কেন এই দুইটা কোশ্চেন আমি সলভ করেই ছাড়বো। দুইটা কোশ্চেনের স্কোর কত? দুই। দুইয়ের জন্য এত এত যুদ্ধ করলে চলবে? শহীদ হওয়া যাবে? যাবে না কিন্তু। সো এটাও একটা জিনিস, কোশ্চেন সম্পর্কে অ্যাওয়্যার হওয়া, আইএলটিএস এর নেচার সম্পর্কে ভালো মতো অ্যাওয়ার হওয়া, এবং আইএলটিএস পরীক্ষাটা ইভলভ করে আর কি ওভার দ্য টাইম, পরিবর্তনশীল একটা পরীক্ষা। বর্তমানে আইএলটিএস পরীক্ষা কেমন হয়, এটার প্রশ্নগুলো কেমন হচ্ছে, এগুলোর ব্যাপারে ওই যে একটু জেনে শুনে আপনি যদি পরীক্ষা হলে যান, তাহলে আইএলটিএস পরীক্ষাটা আসলে কঠিন আপনাদের লাগবে না। প্লাস ইন জেনারেল দেখুন, আপনাদের প্রচুর ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে এই এফোর্টটার কারণে, আপনাদের নলেজ এক্সপান্ড হবে। আজকে আপনাদের একটু একটা থট আসলো মাথায়, আসলে তাই না, যে আপনাদের মধ্যে অনেকে হয়তো এর আগে ভেবে রেখেছিলেন যে নিশ্চয়ই সায়েন্টিস্ট হওয়ার জন্য, বিজ্ঞানী হওয়া মানেই হচ্ছে খুব ট্যালেন্টেড একটা বিষয়, রাইট? কিন্তু এই প্যারাগ্রাফেই আপনারা যখন পড়বেন, আমি আপনাদের কাছে, যাদের কাছে বই আছে তাদেরকে এটা পড়তে বলবো, আর যাদের কাছে বই নেই তারা একটু ওয়েট করেন, কারণ আপনারা এই কোর্সে ভর্তি হলে আপনারা সম্ভবত বই গিফট পাবেন, আসলে এই বইগুলা হার্ড কপি গিফট পাবেন, তো সেই পর্যন্ত ওয়েট করুন, তখন আপনারা পড়বেন, আমি ক্লাসেও পড়াবো। তো দেখবেন যে এখান থেকে অনেক ধরনের আইডিয়া, থটস, ইনোভেটিভ কিছু ইনফরমেশন আসলে শেয়ার করা যায়। ওভারঅল সবার কাছে কি মনে হলো আইএলটিএস এর আমরা মাল্টিপল চয়েসের দুটো প্রশ্ন আজকে আলোচনা করলাম খুব রিল্যাক্স ওয়েতে। আইএলটিএস এর রিডিংটা অনলাইনের এই ক্লাসে আমরা করতে পারবো কিনা, আপনাদের ফাইনালি কি মনে হচ্ছে? করা যাবে সবাই? জি, করা যাবে। করা যাবে, আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে আমরা এই জায়গাতেই শেষ করব, আমাদের টাইমও শেষ প্রায়। আপনাদের সাথে এই ক্লাসের ভিডিওটা শেয়ার করে দেওয়া হবে। হুম, হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমেই বোধহয় অ্যাডমিনরা এটা শেয়ার করবে, তাদের জন্য আসলে ডেজিগনেটেড আমাদের দক্ষ কিছু লোকজন আছেন যারা আপনাদের সাথে শেয়ার করে দেবেন। 15 তারিখের একটা সেশন আমাদের আছে, আমাদের আরেকটা কোর্স আছে, আপনারা যারা যারা আজকে একটু স্ট্রাগল করলেন কিছু শব্দের গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনে, গ্রামারে আপনাদের ডেভেলপমেন্টের জন্য বা রিডিং ইন জেনারেল আইএলটিএস এ যারা একটু মনে করছেন যে আপনাদের বেসিকটা দুর্বল, তাদের জন্য একটা সাপ্লিমেন্টারি কোর্স আছে, সেটা হচ্ছে প্রি আইএলটিএস। 1 মাসের একটা কোর্স এটা, এবং এটা আইএলটিএস এর মূল কোর্সের পাশাপাশি এটা আমাদের চলবে। তো ওইটার ব্যাপারে আমি আপনাদের কিছু ইনফরমেশন সামনেই দেবো। প্রি আইএলটিএসটাও আপনাদের অনেকের জন্য হেল্পফুল হবে। সো ওটার ব্যাপারে আমাদের একটা প্র্যাকটিস ক্লাস থাকবে, এটা আপনাদেরকে আমাদের অ্যাডমিনরা জানিয়ে দেবে। আমাদের মূল ক্লাসটা শুরু হতে যাচ্ছে 17 তারিখে, আমি আরেকবার একটু দেখে নিই ডেটটা একটু। স্যার হ্যাঁ, প্রি 17 এপ্রিল কার কার ওরিয়েন্টেশন। লাগবে না এটা স্যার বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে আসলে বেলায়েত স্যার? এটা আমরা বুঝবো হচ্ছে আমাদের আইএলটিএস এর ক্লাসটা শুরু হওয়ার পরে আমি আপনাদেরকে একটা বেসিক অ্যাসেসমেন্টের একটা টেস্ট দেব, আর আপনারা যখন আইএলটিএস এর প্র্যাকটিসটা শুরু করবেন, নিড টু নো বেসিসে আর কি, লাইক যদি আপনাদের লাগে আর কি, যারা যারা দেখবেন যে একটু স্ট্রাগল হচ্ছে, সাপ্লিমেন্টারি একটা কোর্সের মতো, মানে ওষুধটা হচ্ছে যখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের লাগছে, তখন আপনারা এই ওষুধটা নিয়ে নিতে পারেন আর কি, এরকম আর কি ব্যাপার। তো যাদের মনে হবে লাগতেছে, আপনারা পাশের 1 মাসের যে কোর্সটা প্রি আইএলটিএস এর ক্লাস ব্যাচ আমাদের চলতেই থাকে আসলে টাইম টু টাইম। সো আপনারা যে কোনো একটা ব্যাচের সাথে মূল কোর্সের পাশাপাশি জয়েন করে ফেললেই হবে বিলাত ভাই, ঠিক আছে? আর ওই ইটা করলেও আপনাদের মানে ওই প্র্যাকটিস ক্লাসও যদি একটা দুটো করে দেখেন মূল কোর্স শুরু হওয়ার আগে, তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, এই গ্রামারের এই জিনিসগুলো বা আইএলটিএস প্রি আইএলটিএস এর এই ইনফরমেশন গুলো আমাদের আসলে জানলে ভালো হবে কিনা, ঠিক আছে? তো আমাদের মূল ক্লাসটার ওরিয়েন্টেশনটা 17 তারিখে। প্রি আইএলটিএস এর উপরে আমি আপনাদের একটা প্র্যাকটিস সেশন নিব, এটার ব্যাপারে আরো ডিটেল আমি আপনাদের সাথে আলোচনা করব। ডেটটা আমি আপনাদেরকে একটু পরে মানে অফিসিয়ালি জানিয়ে দেবো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সবার সাথে দেখা হবে। See you ধন্যবাদ স্যার। everyone.